আমরা আলোচনা করব। আমাদের ক্লাস 5 নম্বর ক্লাসের বিষয় আমরা একটু দেখি এখন। স্যার আরেকটা ছিল যে A2I এইটার আসলে অ্যাক্সেস টু ইনফরমেশন, অ্যাক্সেস টু ইনফরমেশন, অ্যাক্সেস টু ইনফরমেশন। এটা হলো ওই যে আচ্ছা, প্রাইম মিনিস্টারের ও দপ্তরে আচ্ছা, আইসিটি জি ডিপার্টমেন্টে A2I বলে জি একটা অর্গানাইজেশন আছে, তারা আমাদেরকে ব্রিজিং করে দেয়। ওই যে বললাম সাপ্লাই এবং ডিমান্ড এবং সাপ্লাই। আচ্ছা, ইন্ডাস্ট্রি কোন কোন ইন্ডাস্ট্রি কি ধরনের স্কিল ম্যান পাওয়ারের দরকার এবং কারা কারা এই স্কিল ম্যান পাওয়ার তৈরি করছে, সেই সব প্রতিষ্ঠানের সঙ্গে ওরা যোগাযোগ করে এই দুইজনের মধ্যে ব্রিজিং করার ব্যবস্থাগুলো এই A2I করে থাকে। Sir, work effectively within Bangladesh TBET sector. রাইট। আবারও নিজেরা ভালো করে বোঝার চেষ্টা করি, দুটা ব্যাপার এখানে আছে। আমরা এখানে কিভাবে ওয়ার্ক ইফেক্টিভ ওয়ার্ক হয় বাংলাদেশে, পার্টিকুলারলি টিবেট সেক্টরে। টিবেট সেক্টর একটা বিষয় আর ইফেক্টিভ ওয়ার্ক আরেকটা বিষয়। বিষয়টা কি ঠিক আছে সবার কাছে যে টিবেট সেক্টরে কিভাবে ইফেক্টিভ ওয়ার্ক হচ্ছে? তো আমরা তো গত ক্লাসে দেখেছি যে ট্রেডিশনাল সিস্টেমে যেভাবে টিবেট কাজ করছে, টিবেটের অর্গানাইজেশনগুলো কাজ করছে, প্রতিষ্ঠানগুলো কাজ করছে, ইন্ডাস্ট্রিগুলো কাজ করছে, সেখানে অনেক ধরনের ল্যাক আছে। অর্থাৎ ইন্ডাস্ট্রি বলছে যে আমি আকাঙ্ক্ষিত জনবল পাচ্ছি না, ওয়ার্কফোর্স পাচ্ছি না। আবার প্রতিষ্ঠানগুলো দেখা যাচ্ছে যে তারা কিন্তু সিলেবাস ভারী করে ফেলছে, অনেক কিছু ঢুকায় ফেলছে, তারা ক্লাসে অনেক কিছু বলতে চেষ্টা করছে, ভ্যারাইটিস ধরনের ছেলে পেলে এখানে আছে, কিন্তু তারা সবাই যেভাবে লার্নিং হওয়ার কথা সেইভাবে লার্নিং তাদের মধ্যে হচ্ছে না, যার ফলে আকাঙ্ক্ষিত আউটপুটও যেমন পাচ্ছি না, তেমনি ভাবে ইন্ডাস্ট্রিগুলো আকাঙ্ক্ষিত ম্যান পাওয়ার ওয়ার্কফোর্স পাচ্ছে না। এবং এদেরকে কোঅর্ডিনেট করা, এদেরকে ম্যানেজ করার জন্য যে অর্গানাইজেশনগুলো, তারাও কিন্তু সার্বিকভাবে সবাইকে নিয়ে কাজ করতে সমস্যা বোধ করছে। এবং এই সমস্যা দূরীকরণের জন্য পলিসি ডেভেলপ হয়েছে, তাই না? টিবেট রিফর্ম প্রজেক্টের মাধ্যমে একটা পলিসি ডেভেলপ হয়েছে, যে পলিসির মাধ্যমে আমরা টিবেটকে সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে সচেষ্ট হচ্ছি। 23টা মন্ত্রণালয় কাজ করে, সুতরাং 23টা মন্ত্রণালয়কে কন্ট্রোল করতে গেলে নিশ্চয়ই একটা ভারী কমিটি দরকার, যাদের কথা এই 23টা মন্ত্রণালয় সবাই শুনবে। অর্থাৎ একটা মন্ত্রণালয় থেকে যদি চেষ্টা করা হয়, তাহলে অন্যান্য মন্ত্রণালয় তারকে সেইভাবে গুরুত্ব নাও দিতে পারে। তো সেই কারণের জন্য যে একটা বড় একটা কমিটি আছে, সেটা কি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, NSDA। ঠিক আছে? তো এই NSDA প্রধানকে আমাদের দেশের প্রধান, ঠিক আছে? এবং একই সঙ্গে কি হয়েছে, এই প্রধানমন্ত্রী শুধু সাউন্ড অনেক কম মনে হচ্ছে। সাউন্ডটা কম লাগছে? জি স্যার, একটু সমস্যা হচ্ছে। সবার ক্ষেত্রে কি একই অনুভব হচ্ছে? আমি তো আমার এই জায়গায় না, সাউন্ড পাচ্ছি, ক্লিয়ার পাচ্ছি। শোনা যাচ্ছে ঠিক মতো। আচ্ছা, কারো হয়তো পার্টিকুলারলি কেউ নিজের তোমার ওই সিস্টেমে তুমি দেখো নিচে তোমার ওই সাউন্ডটা বাড়ানোর পদ্ধতি আছে, তুমি কিসে কাজ করছো? মোবাইলে নাকি ল্যাপটপে? যদি মোবাইলে হয় তুমি তোমার সাউন্ডটাকে বাড়ানোর ব্যবস্থা করতে পারো। জি স্যার, ঠিক আছে। আমি যে জিনিসটা বলতে চেয়েছিলাম যে আলটিমেটলি এইখানে যে অর্গানাইজেশনটা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, এটা হলো, এটার প্রধান হচ্ছে আমাদের দেশের সর্বশক্তিমান একজন ব্যক্তিত্ব, যিনি এই দেশের প্রধানমন্ত্রী। ফলে ওনার কথা কিন্তু সবাই গুরুত্ব দিয়ে শুনে।
আবার এখানে যারা মেম্বার তারাও কিন্তু এই বিভিন্ন মন্ত্রণালয় 23টা মন্ত্রণালয় সবাই সব সেক্রেটারি এখানে যুক্ত আছে, যারা এই টিবেট নিয়ে কাজ করে সবাই যুক্ত আছে। এবং অর্থকরীর যে ব্যাপার রয়েছে সেখানে অর্থমন্ত্রী ও কো চেয়ারম্যান হিসেবে রয়েছে। তাহলে কমিটিটা অনেক স্ট্রং। এখন ব্যাপার হচ্ছে যে খালি কমিটি স্ট্রং হলে হবে না, তাদের একটা পলিসি থাকতে হবে যে পলিসিকে সবাই ফলো করবে, এবং সেই পলিসির রেসপেক্টে একটা অ্যাক্ট, সংসদে একটা অ্যাক্ট পাস হয়েছে কার কি কাজ, কোন অর্গানাইজেশন, এনএসডি এর কি কাজ, কারিগরি শিক্ষা বোর্ডের কি কাজ, ডিটির কি কাজ, বিএমইটির কি কাজ, অন্যান্য মন্ত্রণালয়ের কি কাজ, এগুলো কিন্তু নির্ধারণ করে দেওয়া আছে, ওখানে একটা ডিরেকশন দেওয়া আছে, সেই ডিরেকশন অনুযায়ী চলবে। আর যেসব প্রতিষ্ঠান, মানে আমরা দেখাইছি গত ক্লাসেও 3 ধরনের বিষয়, একটা হলো ডিমান্ড সাইড, হ্যাঁ, আর একটা হলো সাপ্লাই সাইড। ডিমান্ড বলতে ইন্ডাস্ট্রি, তারা যে ডিমান্ড করে, আর সাপ্লাই বলতে প্রতিষ্ঠান, ইনস্টিটিউট, অর্গানাইজেশন, এরা হলো এই ম্যান পাওয়ার তৈরি করে আর এই ইন্ডাস্ট্রিগুলো এটাকে অ্যাবজর্ব করে। তো এই ক্ষেত্রে তারা যে আকাঙ্ক্ষিত জিনিস চাচ্ছে, তাহলে লিঙ্কেজ হতে হবে ইন্ডাস্ট্রির সঙ্গে। আমাদের ইনস্টিটিউটগুলো যদি ডাইরেক্ট লিঙ্ক থাকে, যারা কোঅর্ডিনেট করছে, যারা এই মানে অ্যাক্রিডিয়েট করছে, যারা কোর্স অ্যাক্রিডিয়েট করছে, সবকিছুর সঙ্গে যদি ইন্ডাস্ট্রি অতপরিতভাবে জড়িত হয়ে থাকে, তাহলে পরে এর কোয়ালিটিটা অ্যাসিউর হয়। এবং সেই কারণের জন্য আইএসসিও গঠিত হয়েছে ইন্ডাস্ট্রি থেকে, এবং এই আইএসসি কে বিভিন্ন জায়গায় তারা রাখতেছে। আবার শিক্ষা প্রতিষ্ঠানে যে অ্যাসেসমেন্ট গুলো হচ্ছে, সেখানে অ্যাসেসর হিসেবে ইন্ডাস্ট্রির লোক আসছে। ফলে ইন্ডাস্ট্রির লোক যদি অ্যাসেস করে এবং যে কোর্স যেটা ডেভেলপ হয়েছে সেটা যদি ইন্ডাস্ট্রি ডিমান্ডের সঙ্গে তাল রেখে, অর্থাৎ ইন্ডাস্ট্রি যে সিএস তৈরি করছে প্রত্যেকটা কাজের জন্য, সেই সিএস এর রেসপেক্টে যদি এই কারিকুলাম গুলো ডেভেলপ হয়, ইনস্টিটিউট গুলো যদি মানে স্বয়ংসম্পূর্ণ হয়, টিচার যদি ট্রেন্ড হয়, অ্যাসেসমেন্টটা যদি পারফেক্ট হয়, হ্যাঁ, সার্টিফিকেট গুলো যদি প্রপার ওয়েতে পাওয়া যায় এবং সবার সঙ্গে সমন্বয় করে হয়, তাহলে নিঃসন্দেহে এর কোয়ালিটিটা ভালো হবে। সেই লক্ষ্যে কিন্তু আমরা দেখেছি এখানে এই বিষয়টা, যে এই যে ইউনিট অফ কম্পিটেন্সি, সেই ইউনিট অফ কম্পিটেন্সিতে বলেছে যে কি কি জিনিস জানা যাবে ইউনিট অফ কম্পিটেন্সি পড়লে। তো সেখানে আমরা বলেছি যে টিবেটের সিনারিওটা কি এবং এর রেসপেক্টিভ যে পলিসিগুলোর সেগুলোর কি কি, পলিসির সঙ্গে অ্যাক্টগুলো কি কি, এটা আমরা কিন্তু জানি, তাই না? এটা আমরা স্টাডি করেছি। তারপরে বলছে কোয়ালিটি, শুধু কোয়ালিটি না, কোয়ালিটিকে অ্যাসুর করবে কিভাবে। এই কোয়ালিটি অ্যাসুরেন্সের ক্ষেত্রে আমরা গতদিন দেখেছিলাম কি কি দেখছিলাম, কি লাগবে অ্যাসুর করার জন্য। ইস্যুটা তো আমরা জেনেছি, তাকে অ্যাসুর করার জন্য দুটা বিষয় নিয়ে কথা বলেছিলাম না? কি কি? একটা ম্যানুয়াল, হ্যাঁ, আর একটা ডকুমেন্ট। ঠিক আছে, একটা ম্যানুয়ালের ব্যাপার বলেছে, আর একটা ডকুমেন্টকে অ্যাক্রিডিয়েটেড করতে হবে, হ্যাঁ। আর ম্যানুয়াল বলতে বোঝাচ্ছে যে তার আন্ডারে কিরকম ভাবে প্রতিষ্ঠান পরিচালিত হবে, হ্যাঁ। তারপরে সেইখানে আরটিও যেটা রেজিস্টার্ড হবে কিভাবে, সেখানে কি আছে যে ওই কোর্স অথবা যে সাবজেক্ট গুলো নিয়ে অ্যাসেসমেন্ট হবে বা ট্রেনিং হবে, সেখানে ল্যাব সেই বিষয়গুলো অ্যাক্রিডিয়েটেড হতে হবে, তাই না? এবং এইগুলো ল্যাবগুলো যে তারা পেলো বা অ্যাসেসমেন্টের সেন্টার হিসেবে তারা অ্যাক্রিডিয়েটেড হলো, তারপরে তারা প্রপারলি কাজ করছে কিনা সেটা মাঝে মাঝে অডিট হবে, হ্যাঁ, অডিটিং করবে। তারপরে কি হচ্ছে, অডিটিং মানে অডিটিং তারা করবে এবং সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা কাজ, হ্যাঁ, ত্বরান্বিত হবে। এবং আমরা এইটা দেখেছি, তারপরে দেখেছি তাতে কোয়ালিটি অ্যাসিওর করার বিষয়টা কিন্তু মোটামুটি ঠিক হয়ে গেছে। এরপরে দেখেছি যে বিষয় নিয়ে পড়াবে সেইগুলোর এই ডকুমেন্টস গুলো ইন্ডাস্ট্রি লোক এসে, হ্যাঁ, এটা অ্যাপ্রুভ করবে, যেভাবে নর্মালি প্রসেস অনুযায়ী তৈরি করবে এবং অ্যাপ্রুভ করবে আইএসসি লোক এসে। তারপর আমরা যেটা দেখলাম যে এরপরে দেখছি ওয়ার্ক উইদিন ট্রেনিং অর্গানাইজেশন, এটা নিয়ে আমরা গতদিন কিন্তু আলোচনা করেছিলাম। ঠিক আছে, তাহলে
ট্রেনিং অর্গানাইজেশনে কাজগুলো কিভাবে হবে সব কিন্তু আমরা দেখেছি। তারপরে আসছে কি আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব, তার মানে কতদিন মানে এই 3টা লার্নিং আউট কিন্তু অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি। এরপরে এখন বাকি থাকলো কি ম্যানেজ ওয়ার্ক রিলেশনশিপ উইথ কলিগ অ্যান্ড ক্লায়েন্টস। তাহলে যেই এইখানে যখন প্রশ্ন আসছে যে কলিগ বলতে বোঝাচ্ছে কি, নিশ্চয়ই তাহলে ট্রেনিং সেন্টার গুলো যেখানে ট্রেনিং প্রোভাইড করা হবে সেইখানে তাদের কলিগরা মধ্যে কেমন রিলেশন থাকতে পারে, অথবা আরো যারা এই অর্গানাইজেশনে এই ট্রেনিং এর কাজের সঙ্গে জড়িত, তার মানে অ্যাসেসমেন্টের সঙ্গে জড়িত, তারপরে হলো এই অ্যাক্রিডিয়েশনের সঙ্গে জড়িত, সেই সব লোকরাও কিন্তু কলিগ হিসেবে ট্রিট হবে বা ক্লায়েন্ট হিসেবে ট্রিট হবে। তাহলে সেই ক্লায়েন্টের সঙ্গে কিভাবে, এবং ইন্ডাস্ট্রি থেকে অ্যাসেসর আসবে, ইন্ডাস্ট্রিও তাহলে এখানে ক্লায়েন্ট হিসেবে ট্রিটেড হচ্ছে, তো তাদের সঙ্গে কিরকম রিলেশন হবে, হ্যাঁ, যাতে করে ওয়ার্কটা ইফেক্টিভ হয় সেটা আমরা দেখব, সেই সম্বন্ধে আমরা জানবো। এরপরে অ্যাসিস্ট লার্নার টু ডেভেলপ কম্পিটেন্সি অ্যাজ পার নিডস অ্যান্ড ইন্টারেস্ট, এবং একই সঙ্গে যে লার্নাররা কোর্সগুলো করবে তাদের তো জানতে হবে যে কি কোর্স করলে কি হবে, তার যে এডুকেশনাল পাথওয়েটা কি, ট্রেনিং এর পাথওয়েটা কি, সেই পাথওয়েটা সম্বন্ধে তার জানতে হবে। তারপরে সে সেই অনুযায়ী সে নিজেকে বিল্ড আপ করবে, তৈরি হবে, এবং তারপরে ধাপে ধাপে তারা নিজেদের উন্নয়ন করতে পারবে। সুতরাং এই কোন কোন কম্পিটেন্সির রেসপেক্টে কোন কোন জব পেতে পারে এবং ধাপে ধাপে কিভাবে এগোতে পারে সে পাথওয়ে সম্বন্ধে পরিষ্কার ধারণা থাকবে, এবং ইনসিস্ট করতে হবে, লার্নারকে বলতে হবে, বুঝাতে হবে, শিখাতে হবে, হ্যাঁ, সেই সংক্রান্ত বিষয়গুলো আমরা জানবো। তাহলে দুটা ব্যাপার জানবো, একটা হলো কলিগ এবং ক্লায়েন্টের সঙ্গে কিভাবে রিলেশন রাখতে হবে, যেভাবে রিলেশন রাখলে ওয়ার্কগুলো ইফেক্টিভ হয় সেই সম্বন্ধে বিষয়গুলো জানবো, আর লার্নারকে কিভাবে এই লাইনে এই টিভেট সিস্টেমে আকৃষ্ট করতে পারি, তাদের যে নিডস আছে, নতুন নতুন যে কোর্সগুলো সম্বন্ধে জানবে, সেই কোর্সগুলো শিখবে, সেটা শিখলে কি হবে, হ্যাঁ, তাদেরকে কিভাবে ইফেক্টিভ লার্নার হিসেবে গড়ে তোলা যায়, হ্যাঁ, সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকে বুঝবো বা জানতে পারবো। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি কথা দুটো বিষয়? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝতে পারলে আমি প্রথমে একটু জানতে চাই, ফাতেমা তুজ্জোহরা আছো? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা বলেছি যে কি বলেছি, আমাদের টোটাল কাজ এই ইউনিট অফ কম্পিটেন্সির টোটাল কাজটা কি, মানে ইউনিটটার নামটা কি? ওয়ার্ক এফেক্টিভলি উইথিন বাংলাদেশ টিবেট সেক্টর। হ্যাঁ, তাহলে একটা কথা হচ্ছে ইফেক্টিভ ওয়ার্ক হতে হবে, আর একটা হতে হবে কি বাংলাদেশ টিবেট সেক্টর। তাহলে দুটা কথা, একটা হলো ইফেক্টিভ ওয়ার্ক আর একটা হলো টিবেট সেক্টর, বাংলাদেশ টিবেট সেক্টর। কথাটাকে বুঝাইতে পেরেছি? এই যে ফাতেমা আছো, ফাতেমা বলো, ফাতেমা বলো, ফাতেমা খাতুন কি শুনতে পাচ্ছ? ফাতেমা খাতুন কি শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, যে এই টোটাল ইউনিটটা নামটা না বললেও আমাকে বুঝায় বলো দুটা জিনিস কি একটু আগে বললাম। ইফেক্টিভ আর একটা টিবেট সেক্টর। হ্যাঁ, একটা হলো ইফেক্টিভ ওয়ার্ক, একটা হলো ইফেক্টিভ ওয়ার্ক আর একটা হচ্ছে টিবেট সেক্টর। টিবেট সেক্টর। আচ্ছা গোবিন্দ স্যার, হ্যাঁ বলো, এই ইউনিটটার মূল নাম আমি পুরাপুরি যদি নাও বলি, দুটো অংশ কি কি একটু আগে যেটা বললাম, একটা ইফেক্টিভ হইতে হবে স্যার, ওয়ার্ক ইফেক্টিভলি, আর একটা হচ্ছে টিবেট সেক্টর। একটা হলো ইফেক্টিভ ওয়ার্ক, সোজা কথা, ইফেক্টিভ ওয়ার্কটা ইফেক্টিভ হতে হবে। হ্যাঁ, বাংলায় বুঝি যে ইফেক্টিভ ওয়ার্ক হতে হবে, আর একটা হলো টিবেট সেক্টরে, টিবেট সেক্টর হইতে হবে। টিবেট সেক্টরে ইফেক্টিভ ওয়ার্ক, মূল কথাটা হলো এইটা। তাহলে ইফেক্টিভ ওয়ার্ক একটা ব্যাপার আর টিবেট সেক্টর একটা ব্যাপার। ওকে আছে না কথাটা? হ্যাঁ জি জি স্যার, আচ্ছা, ঠিক আছে। রাহাত খান একটু শুনি। রাহাত খান শোনা যাচ্ছে? রাহাত খান, স্যার। হ্যাঁ কি বলেছি বিষয়টা? স্যার,
টিবেট সেক্টর আর ওয়ার্ক ইফেক্টিভলি সম্পর্কে আলোচনা চলছিল যে কতটুকু ইফেক্টিভলি আমরা কাজটা করতে পারি আমাদের এই টিবেট সেক্টরের মধ্যে। রাইট, কথাটা এইটাই যে টিবেট সেক্টরে কিভাবে ইফেক্টিভ ওয়ার্ক করা যায় বা করতে পারি। ঠিক আছে, ইলারা জেসমিন। ওয়ালাইকুম সালাম, বলো। হ্যাঁ, আমাদের এই ইউনিটটার সম্বন্ধে কি বলতে চাই আমরা এই ইউনিটে? আমরা হচ্ছে প্রথম ক্লাস থেকে আজ পঞ্চম ক্লাস, আমাদের একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। প্রথম ইউনিটটি হচ্ছে ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ ডিফেন্স সেক্টর। তো এখানে আমাদের দুইটা কি নিয়ে কাজ করতে হচ্ছে। একটা হচ্ছে ডিফেন্স সেক্টরে আমরা কিভাবে ইফেক্টিভলি ওয়ার্ক করব, এটাই হচ্ছে মেইন বিষয়। খুব ফাইন, খুব সুন্দর। এই তো আমি চাচ্ছি এটাই যে বিষয়টা আমার বোঝার বিষয়। হ্যাঁ, আসলে কোনো জিনিস আমরা মুখস্থ করতে চাইবো না, আমরা প্রথমে নিজে নিজে বুঝতে চাইবো, তাহলে আমার কাজটা করার সুবিধা হবে। জাহিদ, জাহিদ জাহিদ বলো। টিবেট সেক্টরে ইফেক্টিভলি সম্পর্কে আলোচনা, ইফেক্টিভলি কাজ করার ব্যাপার। মৌসুমে সরি এর আগে বলেছে কে, সুন্দর করে বলেছে দিলারা জাসমিন, খুব সুন্দর করে বলেছো। বিথি আক্তার বলো। হ্যাঁ, তাহলে বাংলাদেশ টিবেট সেক্টরে যারা ইফেক্টিভলি ওয়ার্ক করা যায় সেটা নিয়ে আমরা কাজ করি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তার মৌসুমি বলছিলাম, আমার হেডফোনে স্যার একটু প্রবলেম হচ্ছিল। হ্যাঁ রাইট, এখন একটু বলো। জি স্যার, আমাদের ফার্স্ট মডিউলটাতে আমরা জানতেছি যে টিভেট সেক্টরে কতটা ওয়ার্ক ইফেক্টিভলি কাজ করা যায় এই সম্পর্কে আমরা জানছি আর কি ফার্স্ট মডিউলটা। ফাইন। শিউলি আক্তার। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। যে আমাদের এখানে বলা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে টিবেট সেক্টর আছে সেই টিবেট সেক্টরে আমরা যে কাজ করছি সেই এফেক্টিভলি ওয়ার্কটা আমরা কতটুকু করছি। এখানে দুইটা ক্ষেত্রে, একটা হচ্ছে টিবেট সেক্টর আর একটা হচ্ছে এফেক্টিভলি ওয়ার্ক। এই দুইটা সমন্বয়ে আমাদের এই কাজটা এগিয়ে যাচ্ছে। আচ্ছা, এটা সাবিনা ইয়াসমিন কলি বলো। জি স্যার, এখানে বলা হয়েছে যে বাংলাদেশ টিবেট সেক্টরে ওয়ার্ক ইফেক্টিভ কিভাবে করা হচ্ছে সেটা বলা হয়েছে। এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে টিবেট সেক্টর আর একটা হচ্ছে ওয়ার্ক ইফেক্টিভলি। আচ্ছা, ফাইন। ইমরান কই? হ্যাঁ, ইমরান হোসেন, এমডি ইমরান হোসেন। স্যার আমাকে বলতেছেন? আচ্ছা স্যার, এখানে আমরা এই এক নম্বর যে মডিউলটা, এখানে দুইটা জিনিস মানে উদ্দেশ্য স্যার। একটা হচ্ছে টিবিইটি সেক্টর সম্বন্ধে জানলাম, আর টিবিইটি সেক্টরে যে কাজগুলো করব ওই কাজগুলো কিভাবে এফেক্টিভলি করতে পারি সেই ব্যাপারটা স্যার। আচ্ছা, ফাইন। এবার আমি একটু জানতে চাই যে এই যে নামটা আমরা বুঝেছি, যে কোনো ভাবে হোক আমি বুঝেছি, আমি মানে নিজের ভাষায় নিজের মতন করে কথাটা বুঝি কিনা, যে কোন ইউনিটে কি শিখতে চাই, এটা হলো মুখ্য উদ্দেশ্য। হ্যাঁ, নামটা আমি এবার হুবহু বলতে পারি আর না পারি, আমি এই ইউনিটে এই জিনিসগুলো শিখতে চাই, এই জিনিসটা আমার মাথায় আসতে হবে। এখানে 5টা লার্নিং আউটকাম আছে। ঠিক আছে, এই ইউনিটে এই ওয়ার্ক ইফেক্টিভলি এবং টিবেট সেক্টর এই দুটা কথার মধ্যে যে 5টা বিষয় এনেছে, ইফেক্টিভ ওয়ার্ক করার বিষয় হোক অথবা টিবেট সেক্টরের বিষয় হোক। তাহলে টিবেট সেক্টর নিয়ে যেমন জানবো, তেমনি ইফেক্টিভ ওয়ার্ক হবে কিভাবে সেটা সম্বন্ধে আমরা জানবো। এটার জন্য যেখানে যেখানে যে অংশ দরকার, এর জন্য 5টা লার্নিং আউটকাম আমরা এখানে দেখেছি। তাহলে লার্নিং আউটকাম 5টা কি কি, কে বলতে পারবে? প্রথম লার্নিং, হ্যাঁ কে বলো? নিজের ভাষায় বলতে হবে, বাংলা করে বলতে হবে। ওই ইংলিশের উদ্বোধন না, বলো, তারপরেও বলো, যেভাবে পারো বলো। 5টা লার্নিং আউটকাম। ফাতেমা? হ্যাঁ, বলছিলাম না ফাতেমা, বলো, যেভাবে বলতে চাও বলো। আমি আস্তে আস্তে দেখি যে নিজের মধ্যে জিনিসটা যাচ্ছে কিনা, এটা দেখতে যাচ্ছি। ফাতেমা বলছিলা কি সমস্যা হচ্ছে বলায়? আচ্ছা, আমি বলবো। বলো, হ্যাঁ বলো। প্রথমটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে টিবেটের সেক্টরটা কেমন, সেই টিবেটের সেক্টর সম্পর্কে পরিচিতি সম্পর্কে জানা। 2 নাম্বার হচ্ছে আমাদের যে অ্যাসুরেন্স যে সিস্টেম গুলো যে আছে টিবেটের ক্ষেত্রে, তারা আমাদের কি কি ধরনের অ্যাসুরেন্স সিস্টেমে সার্ভিস দিয়ে থাকে সে সম্পর্কে জানা।
আর এই টিবেট সেক্টরটা সাধারণত অনেকগুলো অর্গানাইজেশন নিয়ে কাজ করা হচ্ছে। সেই অর্গানাইজেশন গুলো কিভাবে আমাদেরকে স্কিল ডেভেলপ করার জন্য ট্রেনিং দিয়ে থাকে সে সম্পর্কে জানা। এই পর্যন্ত হচ্ছে আমরা মোটামুটি 3টা জেনেছি। আরেকটা যেটা হচ্ছে যে ঠিক আছে, 3টাই বললে হবে। তাহলে 3টা কথার মধ্যে আমি একটু কারেকশন করে বলি, তোমার এই কথার মধ্যে আবার একটু কারেকশন করি। প্রথমটা বলেছিল যে ঠিক আছে টিবেট সেক্টর সঙ্গে জানবো, আর একই সঙ্গে আমরা কিছু পলিসি আছে, এর মধ্যে কি কি পলিসি তৈরি হয়েছে এবং কি কি অ্যাক্ট আছে এটাও আমরা জেনেছি, তাই তো? তাহলে প্রথম কথা হলো যে টিবেট সেক্টরের যে সিনারিও, মানে এই সিনারিটা আমরা দেখলাম বাংলাদেশে, যে টিবেটটা আসলে কোথায় কোথায়। টিবেট বললে আমরা কোন কোন জিনিসগুলোকে বুঝি, কোন কোন প্রতিষ্ঠানকে বুঝি, কারা এই ধরনের ট্রেনিং প্রোভাইড করতেছে, এডুকেশন জিনিসটা কি, ট্রেনিং জিনিসটা কি। হ্যাঁ, সেই কথাটা টিবেট শব্দটার মধ্যে 3টা কথা আছে, টেকনিক্যাল এডুকেশন, ভোকেশনাল এডুকেশন, আর একটা হলো ট্রেনিং। তাহলে 3টা পার্ট। তাহলে 3টা জিনিসকে কিন্তু আমি বুঝতে চেষ্টা করেছি, যে সিনিয়রিতে দেখতে চেয়েছি বাংলাদেশে যে কোথায় কোথায় কোন কোন ধরনের জিনিসটাকে আমরা বলছি এডুকেশন, কোন কোন জিনিসটাকে আমরা বলছি ভোকেশনাল এডুকেশন, কোন জিনিসটাকে আমরা বলছি ট্রেনিং। এটা কিন্তু আমাদের এই প্রথম আলোচনায় কিন্তু চলে আসছে। সেকেন্ড থিং হচ্ছে কি, যে এই জিনিসটাকে সুন্দর করার জন্য অনেকগুলো পলিসি, কারণ ট্রেডিশনাল সিস্টেমে লেখাপড়ার মধ্যে থেকে যেভাবে আমরা আগাচ্ছি, এখন সিবিটি সিস্টেমে যখন আগাবো তখন সেটা মোর ইফেক্টিভ হবে। সেই কারণের জন্য আমরা অনেকগুলো পলিসি ডেভেলপ করেছি, কতগুলো অ্যাক্ট আমাদের আছে, আমরা সেগুলো জানি। যেমন 3টা পলিসি এখানে নিয়ে আলোচনা করেছে। একটা হলো কি জেনারেল এডুকেশনের জন্য যে পলিসি, তাই তো? ফর্মাল এডুকেশন, জেনারেল এডুকেশন নিয়ে কথা বলেছে। তারপরে বলেছে টেকনিক্যাল এডুকেশন নিয়ে পলিসির কথা বলেছে। আরেকটা বলেছে ইকুইটি নিয়ে পলিসি। 3টা পলিসি কিন্তু। জি, একটা হলো এডুকেশন পলিসি, কি জেনারেল এডুকেশন পলিসি, ঠিক আছে? আর একটা বলছে কি মানে স্কিলের উপরে যে টেকনিক, হ্যাঁ স্কিলের উপরে একটা পলিসি, হ্যাঁ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি যেটা, সেটা। আর একটা হচ্ছে ইকুইটি পলিসি। তাহলে আমরা দেখো 3টা পলিসি এর মধ্যে ঢুকেছে, তার সঙ্গে অ্যাক্ট আছে। হ্যাঁ, সেটা এনএসডিএ অ্যাক্ট হতে পারে, বিটিবির অ্যাক্ট আছে, হ্যাঁ এরকম কয়েকটা অ্যাক্ট। তাহলে এই কিন্তু এইভাবে নিজের কিন্তু আস্তে আস্তে একটু একটু করে বুঝতে হবে, মানে কথার সঙ্গে নিজের বাস্তবের বিষয়ের সঙ্গে কিন্তু আমাকে মিলানোর চেষ্টা করতে হবে। তাহলে কিন্তু আমার এই জিনিসটা মনে রাখার সুবিধা হবে। আমার কষ্ট করে মুখস্থ করতে হবে না, কারণ আমি কষ্ট করে মুখস্থ করব না। তাহলে প্রথম লার্নিং আউটকামটা আমরা সবাই বুঝেছি। আমাদের ফারুক সাহেব কি বলে দেখি। এস ফারুক, ফারুক সাহেব কি আছে? জি জি, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। হ্যাঁ, এই যে প্রথম যে লার্নিং আউটকামটা, এটা কি আমরা নিজের ভাষায় একটু বলতে পারি কিনা? কি হ্যাঁ, এটা হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে যে পদ্ধতিটা চলছে আর কি, একেবারে মানে তার সাথে যেটা বলো আমাদের যে টিভেট সিস্টেমের মাধ্যমে আমরা যে পদ্ধতিটা মানে চালু করেছি বা চলছে, এইটার উপরেই যে সিনারিওটা আছে অর্থাৎ বর্তমান এবং মানে বর্তমান যেটা চলছে এবং তার সাথে যে মানে আমাদের যে টিবেট সিস্টেমটা আর কি, এই যে সিনারিওটা এই সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে আর কি। এবং সেখানে তার পলিসি কি, মানে পলিসি, তারপর ডকুমেন্ট কিভাবে কাজগুলো হচ্ছে সেই সম্পর্কে বিস্তারিত একটা মানে গাইডলাইন দেওয়া হয়েছে এখানে। এবং তার মানে কি ট্র্যাডিশনাল সিস্টেমে কিভাবে আছে আর সিবিটি সিস্টেমে আমরা কিভাবে গেলাম, ওই সিনিয়রে দেখতে যে আমরা দেখেছি কোথায় কোথায় টেকনিক্যাল এডুকেশন হচ্ছে, কি কি কোর্স হচ্ছে, হ্যাঁ কোথায় কোথায় ভোকেশনাল কোর্স হচ্ছে। তারপর আমরা দেখেছি বিভিন্ন পলিসি অ্যাডাপ্ট করেছে, সেই পলিসির মাধ্যমে কিন্তু নতুন করে একটা ফ্রেমওয়ার্ক বের করে ফেলছে, হ্যাঁ স্কিলের জন্য ফ্রেমওয়ার্ক NTVQF। তাহলে জেনারেল এডুকেশনের জন্য একটা ফ্রেমওয়ার্ক, সেটা কিন্তু এখনো ওভাবে এস্টাবলিশড হয়নি, বাট ট্রেডিশনাল সিস্টেমে আছে। আর যেটা আমরা সিবিটি সিস্টেমে ফ্রেমওয়ার্ক করেছে সেটা হলো ন্যাশনাল NTVQF, ন্যাশনাল টেকনিক্যাল এডুকেশন কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, মানে লেভেল 1 থেকে লেভেল 6। তাহলে এই ফ্রেমওয়ার্কের মধ্যে কিন্তু নিয়ে আসতে চাচ্ছি আমরা, জিনিসটাকে গোছায় নিয়ে আসতে চাচ্ছি ওই পলিসির থেকে। তাহলে আমরা সিনারিও গুলো দেখলাম ট্রেডিশনাল সিস্টেমেই কোথায় কোথায় আমাদের কিভাবে এডুকেশনটা চলছে, টেকনিক্যাল এডুকেশন গুলো চলছে, ভোকেশনাল এডুকেশন গুলো চলছে, হ্যাঁ এবং ট্রেনিং চলছে। এবং দেখলাম আমরা একটা মন্ত্রণালয় না, এরকম 23টা মন্ত্রণালয় কিন্তু আমাদের এসব ট্রেনিং প্রোভাইড করে থাকে।
বেশ কিছু মন্ত্রণালয় আমার এডুকেশনও প্রোভাইড করে থাকে। হ্যাঁ, সেই সম্বন্ধে একটা মোটামুটি একটা ধারণা কিন্তু আমাদের এইখান থেকে আমরা পেয়েছি। ওকে, আমি কি বুঝাইতে পেরেছি মোটামুটি ভাবে? আচ্ছা, এবার আসি তাহলে। হ্যাঁ, এবার আসি যে 2 নম্বর যে আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে 85 পেজে যে ছিল আমাদের যে সাপ্লাই সাইড, ওইখানে লেখা ছিল যে ট্রেনিং অর্গানাইজেশন অফ আদার 22 মিনিস্ট্রিজ। তাহলে কি এখানে কি 22 হবে না, এখানে কি 23 হবে? ওই যে আদার 22 মানে কি, এডুকেশনটা বাদ দিয়ে বলতেছে, তার মানে 23 বোঝা গেছে? মানে আদার 20, আদার বলতে কি, তার মানে অলরেডি একটা নিয়ে আলোচনা করেছে, ঠিক আছে, এন্ড আদার 22, তার মানে টোটাল 23। ক্লিয়ার হয়েছে কথা? একটা হলো শিক্ষা মন্ত্রণালয়, এটাকে বলছে, এটাকে বেশ ধরে কথা বলছে, এন্ড আদার 22, সো 23 মিনিস্ট্রি। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এবার একটু আসি যে আমাদের 2 নম্বর বিষয়টা কি ছিল, মানে লার্নিং আউটকাম দ্বিতীয়টা কি, এটা কে বলবে? দিলা রাজা, জাসমিন বলো। স্যার 2 নম্বর লার্নিং আউটকামটা ছিল হচ্ছে যে আমাদের যে কোয়ালিটি এনসুরেন্স সিস্টেম নিয়ে যে জিনিসগুলো করা হচ্ছে আর কি, মানে আমাদের যে মানে কোয়ালিটি, ঠিক আছে কোয়ালিটি, রাইট, যে আমরা যে মানে ডেভেলপ করব, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কোয়ালিটি এনসুরেন্স সিস্টেম গুলো কি হবে, রাইট। তার মানে কথাটা আসছে কেন যে সব জায়গায় কিন্তু কোয়ালিটির কোনো বিকল্প নাই, সবাই চায় কোয়ালিটি, ঠিক কি না? জি স্যার, সেই সব দেশেই কিন্তু চাচ্ছে কোয়ালিটি, কিন্তু কোয়ালিটি ছাড়া কোনো কিছু হওয়া সম্ভব না, তাই কোয়ালিটিটাকে জোর দিয়েছে। অর্থাৎ ট্রেডিশনাল সিস্টেমে দেখা গেছে যে কোয়ালিটি, আকাঙ্ক্ষিত কোয়ালিটি আমার আসছে না, সেই কারণের জন্য তারা সিবিটি সিস্টেমকে অ্যাডাপ্ট করছে, এবং সেই সিবিটি সিস্টেমে দেখা যাচ্ছে কোয়ালিটি আনয়নের ব্যাপারে যে কাজগুলো করেছে, আমাদের কি করেছে, ম্যানুয়ালের বিষয়টা আসছে, তাই না? কি একটা আসছে, কি ম্যানুয়াল আর একটা ডকুমেন্টস। হ্যাঁ, তাহলে ম্যানুয়ালটার মধ্যে কয়টা কম্পোনেন্ট আছে? 5টা। রাইট, তাহলে বোঝা গেল যে এই কম্পোনেন্ট গুলোর মাধ্যমে কিভাবে কন্ট্রোল হয়ে গেল। এই যে 5টা কম্পোনেন্ট ব্যবহার করছি এই কোয়ালিটিকে অ্যাসিওর করার জন্য, কোয়ালিটিকে এনশিওর করার জন্য, কি করলো, 5টা কম্পোনেন্টে নিয়ে আসলো, যে আমার সবগুলো জিনিস এখানে কিন্তু অনেক সুন্দরভাবে আনার ক্ষেত্রে কোয়ালিটি এনশিওর করার ব্যাপারে এই জায়গাটায় কাজ করেছে। আগে দেখেছি আমরা বিক্ষিপ্তভাবে এক একজন এক একভাবে কাজ করেছে, তার মধ্যে এই বিষয়ে রেজিস্ট্রেশন করার এইভাবে রেজিস্টার্ড হয় না, এই সমস্ত প্রতিষ্ঠান অ্যাক্রিডিটেড হয় না, এই ল্যাবগুলো সমস্ত প্রতিষ্ঠান এইরকম অডিটিং করে তারপরে কাজগুলো হয় নাই, সবগুলো প্রতিষ্ঠানে ইন্ডাস্ট্রির সঙ্গে লিঙ্ক করে কাজগুলো হয় নাই। এখন এই যে জায়গাটা আসছে আমাদের এই ম্যানুয়ালে আমরা দেখতে পেলাম যে না, এই 5টা কম্পোনেন্টের মাধ্যমে অনেকখানি বিষয় এনশিওর হয়েছে বা এটাকে অ্যাসিওর করা যাচ্ছে, কোয়ালিটি অ্যাসিওর হচ্ছে, তাই নাই কি? জি। আচ্ছা, সেকেন্ড থিং আছে কি, ওই কোয়ালিটিকে আরো অ্যাসিওর করার জন্য আরেকটা কি আছে, ডকুমেন্টস গুলোকে অ্যাক্রিডিয়েট করা হয়েছে। ডকুমেন্ট মানে যে কোনো জিনিস আমি পড়াবো না, এই যে ইউনিট অফ কম্পিটেন্সি আমরা এখন পড়াতে যাচ্ছি, এটা কিন্তু একেবারে অ্যাক্রিডিয়েটেড এবং সবাই এইটা ইউজ করতে পারে, কোনো আপত্তি নাই, কিন্তু এর বাইরে মানে আমরা যাব না, এর মধ্যেই থাকবো, এর থেকে বেটার কিছু করুক, দ্যাট ইজ ডিফারেন্ট। মিনিমাম এই জায়গাটা আমাকে থাকতে হবে, টাইম টু টাইম কিন্তু এই ডকুমেন্ট গুলো আপডেট হতে হবে। আমাদের আগের ডকুমেন্ট এটা 50-55 পেজের ছিল, এখন কিন্তু 107-8 পেজ হয়ে গেছে, তার মানে অনেক কিছু এখানে আরো ডিটেইলিং করেছে, আপডেট হয়েছে, বাট ডিটেইলিং হয়েছে, আর একটু রিঅ্যারেঞ্জ হয়েছে। তো যাই হোক, তাহলে এখানে আমাদের কোয়ালিটির বিষয়টা আমরা বুঝতে পেরেছি, তাই তো? তাহলে কোয়ালিটি অ্যাসিওর করার একটা বিষয় আছে, এই কোয়ালিটি অ্যাসিওর করতে গেলে হয়তো ওই যে ইনস্টিটিউট গুলো কেমন হবে সেই কথাগুলো কিন্তু এসে গেছে। ইনস্টিটিউট গুলো কিভাবে রেজিস্ট্রেশন পাবে, ইনস্টিটিউট গুলোর ল্যাব কেমন হবে, ইনস্টিটিউট গুলোর ল্যাবে কি ধরনের ইনস্ট্রুমেন্ট থাকবে, এখানে 20 জনের কাজ করার মতন সব ধরনের ফ্যাসিলিটি আছে কিনা, এই কথাও কিন্তু এসেছে। হ্যাঁ, আরো অন্য বিষয় আছে, সেগুলো আমরা পরে যাব, আরো পড়তে গেলে তখন আমরা আরো কিভাবে এই
ইনস্টিটিউট গুলোকে সবাইকে অ্যাকোমোডেট করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা যাব। ঠিক আছে মামুন, বুঝতে পেরেছো কথা? মামুন কি বোঝা যায় আমাদের কথা? আচ্ছা ঠিক আছে, আমরা তৃতীয় যে পয়েন্টটা নিয়ে আলোচনা করছি সেটা কি বলি বলো তো? সেটা হচ্ছে যে টিভেটটা কিভাবে আমাদের আসছে, আমাদের বাংলাদেশের টিভেট সেক্টরটা কিভাবে আসছে এবং অর্গানাইজেশন গুলো কিভাবে কাজ করছে, সেটা প্রাইভেট সেক্টরে কিভাবে কাজ করছে, গভর্নমেন্ট সেক্টরে কিভাবে কাজ করছে। আচ্ছা, টিবেটের অর্গানাইজেশন গুলো কি ছিল এবং কিভাবে তার সঙ্গে, তারপরে হচ্ছে এমপ্লয়ীদের সাথে স্টাফদের রিলেশনটা কেমন হওয়া উচিত, তারপরে হচ্ছে যে ইথিক্যাল এবং লিগ্যাল যে দায়িত্ব রেসপন্সিবিলিটি গুলো যে আছে অর্গানাইজেশনের সাথে, সেইগুলো নিয়েও আলোচনা করা হয়েছে। ইথিক্যাল এন্ড লিগ্যাল রেসপন্সিবিলিটি কি আছে সেটা আমরা দেখছি, অর্গানাইজেশন পলিসি এবং প্রসিডিওরের বিষয়টা আমরা দেখেছি। হ্যাঁ, ডেভেলপমেন্ট পার্টনার কারা কারা এই দেশে এই জায়গার ডেভেলপমেন্ট পার্টনার, দুই একজন ডেভেলপমেন্ট পার্টনারের নাম বলতে পারবো নাকি? আইএলও, তারপরে হচ্ছে কানাডা, তারপরে হচ্ছে সুইস কন্ট্রাক্ট, ওয়ার্ল্ড ব্যাংক, তারপর জাইকা। তাহলে এরা কি করে? এরা আসলে কিন্তু আমাদেরকে হেল্প করে, যেমন স্কিলস 21, হ্যাঁ, ফাইন্যান্সিয়ালি অথবা অন্যান্য ভাবে কাজের মাধ্যমে আমাদের এই টিবেট সেক্টর সাকসেসফুল হওয়ার জন্য, হ্যাঁ, যে পলিসি ডেভেলপ হয়েছে সেই পলিসি সাকসেসফুল হওয়ার জন্য তারা আমাদেরকে সহযোগিতা করে। সেই কারণের জন্য তাকে আমরা ডেভেলপমেন্ট পার্টনার বলছি। হ্যাঁ, একটু সম্মান দিয়ে কথাগুলো বলেছি। এবং এখন স্যার আরেকটা কোশ্চেন যে ছিল, যেমন হচ্ছে যে সুদক্ষ যে অর্গানাইজেশনটা, ওরা যখন স্কিল ডেভেলপমেন্ট করে থাকে, ওরা তো হচ্ছে আইএলওর মাধ্যমে করে থাকে। সরাসরি তাহলে আমরা তো তাহলে সরাসরি বলতে পারবো না যে সুদক্ষ আমাদের ডেভেলপ করতেছে। না না, ওটা আইএলও পার্টনার, আইএলও তাকে ইনক্লুড করেছে। হ্যাঁ, আইএলও। জি, তাহলে মোটামুটি এই পর্যন্ত যা হয়েছে আমরা কম বেশি একটু বুঝেছি নাকি সবাই? কারো কোনো প্রশ্ন আছে? আমি যে সবগুলো নিয়ে আলোচনা করলাম বুঝতে পারি নাই এই 3টা পয়েন্ট, এরকম কেউ আছে কিনা? তাহলে আমি একটু সামনে আগাই। আমরা বলেছি বাকি 2টা পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব, তাই তো? জি স্যার। বাকি 2টা পয়েন্টের মধ্যে আমরা আলোচনা করব আমাদের ক্লাস 5 নম্বর ক্লাসের বিষয়। আমরা একটু দেখি এখন। স্যার আরেকটা ছিল যে A2I, এইটার আসলে অ্যাক্সেস টু ইনফরমেশন, অ্যাক্সেস টু ইনফরমেশন, অ্যাক্সেস টু ইনফরমেশন, এটা হলো ওই যে প্রাইম মিনিস্টারের দপ্তরে আইসিটি ডিপার্টমেন্টে A2I বলে একটা অর্গানাইজেশন আছে, তারা আমাদেরকে ব্রিজিং করে দেয়। ওই যে বললাম সাপ্লাই এবং ডিমান্ড এবং সাপ্লাই। আচ্ছা, ইন্ডাস্ট্রি কোন কোন ইন্ডাস্ট্রি কি ধরনের স্কিল ম্যান পাওয়ারের দরকার এবং কারা কারা এই স্কিল ম্যান পাওয়ার তৈরি করছে, সেই সব প্রতিষ্ঠানের সঙ্গে ওরা যোগাযোগ করে এই দুইজনের মধ্যে ব্রিজিং করার ব্যবস্থাগুলো এই A2I করে থাকে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা একটু দেখি আজকের যে বিষয়টা, 2টা বিষয় নিয়ে আমরা কথা বলবো। হয়তো বলেছি প্রথম 4 নাম্বার মডিউল, 4 নাম্বার যে লার্নিং আউটকাম, সেটা হচ্ছে ম্যানেজ ওয়ার্ক রিলেশনশিপ উইথ কলিগস এন্ড ক্লায়েন্টস। হ্যাঁ, এটা মূলত কত নাম্বার পেজ? পেজ নাম্বার 93, 91, 90 না 93, 93 স্যার, 93। হ্যাঁ, তো এইখানে আমরা 93 পেজে যেটা দেখছি, যদি এখানে 1.4.1 ওরা লেখা আছে যে কোলাবোরেশন ওয়ার্ক প্ল্যান উইথ কলিগ। আসলে 0.4 যেটা অ্যাকচুয়ালি ওই মডিউল অনুযায়ী আমাদের যে লার্নিং আউটকাম, সেটার নাম আছে হলো ম্যানেজ ওয়ার্ক রিলেশনশিপ উইথ কলিগস এন্ড ক্লায়েন্টস, আমি এভাবে লিখেছি। সো এটাই হলো মূল বিষয়। তাহলে এই রিলেশনশিপ কিভাবে হবে, তাই না? তাহলে আমরা একটু আসি যে এখানে হলো কর্মক্ষেত্র। হ্যাঁ, ওয়ার্ক প্লেস ইস্যু, ওয়ার্ক প্লেসে কি কি ধরনের সমস্যা। এইবার আমরা যে মান্নান সাহেব যে কথাটা একটু আগে বলতেছিল যে কি কি ধরনের সমস্যা,
তাহলে অনেক ধরনের সমস্যা আছে। উনি মান্নান সাহেব কি আছেন? শুনতে পাচ্ছি? আচ্ছা, আমরা যেখানে কাজ করি ওয়ার্ক প্লেস কি একটা হতে পারে, যারা টিচার তারা কাজ করছি কোথায়? শিক্ষা প্রতিষ্ঠানে, তাই না? অথবা যারা অন্য জায়গায় ইন্ডাস্ট্রিতে কাজ করছি, বিভিন্ন জবে কাজ করছি, তাই তো? যেখানে কাজ করছি সেটাই তো আমাদের ওয়ার্ক প্লেস। এই ওয়ার্ক প্লেসে আমি যদি শিক্ষা প্রতিষ্ঠানের কথাই বলি, সেই শিক্ষা প্রতিষ্ঠানে কি কি ধরনের সমস্যা, অথবা আমরা যে অন্য কোনো অর্গানাইজেশনে যেখানে কাজ করছি সেখানে অনেক ধরনের সমস্যা হতে পারে। 2-4টা সমস্যার কথা কি উল্লেখ করতে পারি? স্যার দেখা যায় বিভিন্ন ইকুইপমেন্টের অভাব থাকে। হ্যাঁ, কি স্যার দেখা যায় বিভিন্ন যন্ত্রাংশের অভাব থাকে। আচ্ছা, যন্ত্রাংশের অভাব। আর আচ্ছা, আমি যদি বলি আমি যে ক্লাস করাবো, আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলি, শিক্ষা প্রতিষ্ঠানের পিকচারটা যদি সামনে নিয়ে আসি, তাহলে কি আছে? আমাদের একটা কোর্স কমপ্লিট করার জন্য ডিজাইন করা থাকে না? এবং সেখানে কি একাধিক টিচার থাকবে না? একাধিক স্টাফ থাকবে। সেখানে কি ক্লাস করার ক্ষেত্রে কি আছে? সবাই কি সব সাবজেক্ট পড়াবে? একজন এক এক সাবজেক্ট পড়াবে। আবার আমরা খেয়াল করে দেখি সব সাবজেক্টের গুরুত্ব কি একই রকম থেকে থাকে ছেলেদের কাছে? নিশ্চয়ই সব সাবজেক্টের গুরুত্ব একরকম থাকে না, তাই না? কম বেশি থাকে। অথবা সেই একটা সাবজেক্টের কথাই বলি, সেই একটা সাবজেক্টের সব চ্যাপ্টার কি একই ধরনের গুরুত্ব বহন করছে? কোনটা একটু বড়, কোনটা একটু ছোট, কোনটাকে একটু বেশি বলতে হবে, কোনটা একটু কম বলতে হবে, কখন প্রথম দিকে একটু স্লোলি যেতে হবে, আর সামনের দিকে যেতে গেলে তখন একটু ফাস্ট যেতে হবে। অর্থাৎ আমাকে যে চেষ্টা করতে হবে যে স্টুডেন্ট গুলোকে আমার দিকে আকৃষ্ট করা, ঠিক আছে, আমার পড়ার মধ্যে তাকে নিয়ে আসা। এই যে আমি একটু আগে যে ব্রেন স্টর্মিং করালাম, যে টোটাল যে না এই 20 বইয়ে মানে এই যে ইউনিট অফ কম্পিটেন্সি এর নামটা বুঝায় বলার জন্য, মানে আবিধানিক করতে না বলে যে আসলে কি আছে, মানে এই যে কি আছে এখন কিন্তু সবাই বোঝে যে না আমাদের একটা টিবেটের সিনারিও নিয়ে আলোচনা করেছে এবং কিভাবে ওয়ার্ক ইফেক্টিভলি হয় সেগুলো নিয়ে আলোচনা করছি। তাহলে এই যে যেমন এখনো যে কথাটা বলছি যে আমার ক্লাসটা ফ্রুটফুল করার জন্য তাহলে কি কি করতে হবে, তাহলে এই যে ফ্রুটফুল যদি আমি করাতে পারি তাহলে সেটা ইফেক্টিভ হবে, নয় কি? ঠিক কি না? আমি যে এই ক্লাসটা করার জন্য আমি এই যে একটা পাওয়ার পয়েন্ট বানায় নিয়ে আসলাম, কেন? আমি আমার কাছে বইটাও আমারটাও থাকবে প্লাস এটাও থাকবে, আমি কি পয়েন্টগুলো এখানে রাখছি সেটা চোখের সামনে সবাই দেখছে, আর তার সঙ্গে সঙ্গে কিছু বিষয় নিয়ে আমি নর্মালি আলোচনা করছি, এবং আলোচনায় কিন্তু আমি ওইভাবে ফুটায় তোলার চেষ্টা করছি, কারণ আমাকে বলছে যে ম্যানেজ ওয়ার্ক রিলেশনশিপ উইথ কলিগ অ্যান্ড ক্লায়েন্ট, মানে কলিগদের সঙ্গে আমার একটা এই ওয়ার্কটাকে ম্যানেজ করার জন্য একটা রিলেশন করতে হবে। রিলেশনশিপটা কিসের? যে কে কখন ক্লাসে দেবে, কে কোন সাবজেক্টটা পড়াবে। আমার এখন এই মুহূর্তে একটা সমস্যায় পড়ে গেছি, কিন্তু ক্লাসটা যাতে ছেলেরা হ্যাম্পার না হয়, তাহলে তাকে যে অন্য একজন টিচারকে দিয়ে আমি সাপোর্ট নিয়ে ক্লাসটা কন্টিনিউ যাতে করতে পারি, তাহলে কি হলো? এখানে ওয়ার্কটা ম্যানেজ হলো না আমার। সেক্ষেত্রে যদি আমার রিলেশনশিপ ভালো থাকে, যে কলিগটা আমার সঙ্গে ভালো সম্পর্ক, সে আমাকে এই সাপোর্টটা দেবে নয় কি? বিষয়টা কি ঠিক কি না? বোঝা গেছে? তাহলে এই জায়গায় যদি গ্যাপ থাকে, এইখানে যদি ভালো রিলেশনশিপ গড়ে না উঠতে পারে, ম্যানেজমেন্ট যদি যারা এখানে টিচার আছে তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলতে না পারে, এবং কে কোন সাবজেক্ট ভালো পড়াতে পারবে সেটা যদি না বোঝে, এখানে যদি কোনো কার যদি স্কিলের ঘাটতি থেকে থাকে, পড়াতে গেলে অনেক সাবজেক্টে নতুন নতুন বিষয় ঢুকে যাচ্ছে, তাহলে সেই নতুন জিনিসগুলো সে হয়তো শিখে আসছে একরকম, ওই নতুন জিনিসটা জানে না, তাহলে নতুন জিনিসটা তাকে জানানোর ব্যবস্থা করতে হবে। এই সব বিষয়গুলো পারফেক্টলি যদি হয়, অথবা আরেকজন ভালো জানে, সে তার সঙ্গে যদি শেয়ার করতে পারে, তাহলে কিন্তু তার কাজগুলো অনেক ইজি হয়ে যাবে, নয় কি? ঠিক আছে, আমার কথাগুলো বোঝা যাচ্ছে কিছু? জি স্যার, ঠিক আছে, বোঝা যাচ্ছে স্যার। হ্যাঁ, তাহলে এই ওয়ার্ক মেইনটেইন করার একটা বিষয় থাকতে পারে, তারপরে এমপ্লয়িকে ম্যানেজ, কোয়ালিটি এমপ্লয়ি নিয়ে বিষয় থাকতে পারে, যে আমার শিক্ষা প্রতিষ্ঠানে যে কোয়ালিটি এমপ্লয়ি থাকার কথা সেগুলো নাই, কম আছে, হতে পারে না? তাহলে সেই জিনিসটা আমার সেই ধরনের এমপ্লয়ি
আমাকে আনতে হবে, হ্যাঁ রিক্রুট করতে হবে, হ্যাঁ এনশিওর করতে হবে ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ। আগে যেটা ছিল ট্রেডিশনাল সিস্টেমে কিন্তু টিচার ফোকাস ছিল। ট্রেডিশনাল সিস্টেমে কি টিচার পড়ায় দিত, ছাত্র বুঝুক না বুঝুক এটা নিয়ে বদার ফিল করে না। আর এখনকার সময় এখন যেটা বলতেছে সিবিটি সিস্টেম বলতেছে যে আমার হতে হবে ক্লাস হতে হবে কিরকম, হ্যাঁ ক্লায়েন্ট ফোকাস। ক্লায়েন্ট কি চায়, ক্লায়েন্টের দিকে তো তাকায় আমাকে কাজগুলো করতে হবে। ক্লায়েন্টের কোনো সাপোর্ট দেওয়া লাগলে সেটা দিতে হবে। ক্লায়েন্ট যাতে ভালোভাবে বোঝে সেই রকম ব্যবস্থাগুলো করতে হবে। ক্লায়েন্ট এক একজন ভ্যারাইটিস টাইপের ক্লায়েন্ট থাকতে পারে, তাই না? সবাই একরকম ভাবে বুঝবে না, সবাই একরকম মানে একজন মানে পরে আসছে পিছনে বসছে, তাহলে পিছনে বসে সে ভালো শুনতে পাচ্ছে না, তার হেয়ারিং প্রবলেম আছে, তাহলে কি করতে হবে, তারা সামনে টেনে নিয়ে বসে বসে। এই যে ব্যাপারটাকে, এই ক্লায়েন্টকে যদি আমি গুরুত্ব দেই, ক্লায়েন্ট কি কি চায় শুনি, ক্লায়েন্টের এই সাপোর্টটা যদি দিতে পারি তাহলে সেটা ক্লায়েন্ট ফোকাসড হবে। আরো অনেক বিষয় থাকবে ক্লায়েন্ট ফোকাস, আমরা ডিটেইলিং এ যাবো, সেই জায়গাটাকে আমরা কিন্তু জানি। তাহলে আমি যদি প্রপার প্ল্যানিং করি, হ্যাঁ আর প্রপার, আমি দেখা যাচ্ছে অনেক জায়গায় ক্লাস করছে প্ল্যানিং নাই, কোনটার পরে কোনটা করবে, কেন করবে, কেমন সঠিক প্ল্যানিং নাই। তারপরে কোনটাকে প্রায়োরিটাইজ করবে সেই বিষয়টাকে তাকে খেয়াল করছে, হ্যাঁ তাহলে আমাদের এই জায়গাগুলোকে ঠিক করতে হবে। ওয়ার্কলোড আছে, বিভিন্ন রকমের ওয়ার্কলোড, সেই ওয়ার্কলোড ডিস্ট্রিবিউশন দেখতে হবে, হ্যাঁ ইউনিফর্মিটি আনতে হবে, হ্যাঁ তারপরে ওই যে বললাম যে টেকনোলজিক্যাল স্কিল যদি দরকার হয় সেই জিনিসগুলো আনতে হবে। আমাদের ভালো রিলেশন, কে এই সাবজেক্ট নেবে, কে ওই সাবজেক্ট ইত্যাদি কথাগুলো না আসবে। যাই হোক, মোট কথা হচ্ছে যে এইখানে আমরা একটা জিনিস বুঝাতে চেষ্টা করছি যে আমরা যদি এটাকে এনশিওর করতে চাই, হ্যাঁ ম্যানেজ ওয়ার্কগুলো ম্যানেজ করার ক্ষেত্রে এবং ওয়ার্ক রিলেশনগুলো প্রপারলি যদি সেট করতে চাই, তাহলে এই যে চারটা বিষয় এটা আমাকে খেয়াল করতে হবে। একটা কি, কোলাবরেট ওয়ার্কস প্ল্যান উইথ কলিগ, মানে কলিগদের নিয়ে আমাকে সহযোগিতার সহমর্মিতার মানে সহযোগিতার নিয়ে বা সহযোগী মনোভাব নিয়ে প্ল্যান তৈরি করতে হবে যে কে কোন সাবজেক্ট নেবে, কিভাবে নেবে, হ্যাঁ ইত্যাদি, কোন টাইমে নেবে। এই জন্য কোলাবরেট ওয়ার্ক প্ল্যান উইথ কলিগ। দ্বিতীয় কথা বলছে ইনফরমেশন এন্ড আইডিয়া শেয়ারিং। একজন ভালো, তার কাছে অনেক ভালো ইনফরমেশন আছে, এই সাবজেক্টটা এখানে পড়ানো যায়, এই রিসোর্সটা এখান থেকে হেল্প নিয়ে কাজটা করা যায়, এই ইনফরমেশন যদি শেয়ার করা যায় কলিগদের মধ্যে, হ্যাঁ আইডিয়াটা যদি শেয়ার করা যায়, তাহলে নিঃসন্দেহে আমরা ইফেক্টিভ ক্লাস করাইতে পারবো। আরেকটা বলছে ফিডব্যাক ফ্রম ক্লায়েন্টস এন্ড কলিগ। আমাকে যদি ভালো কাজ করাইতে হয় তাদের কাছ থেকে ফিডব্যাক নিতে হবে, কলিগের কাছ থেকে, যে ক্লাস যে করাইতেছে কলিগ, এই প্রতিষ্ঠানে এই কোর্স করাইতেছে যেসব কলিগ, তার সঙ্গে আমি শেয়ার করতে পারি। আমি অথবা অন্য কোনো কোর্সে কাজ করতেছে, তারাও আমার কলিগ হতে পারে, সে তার কাছ থেকে আমি ফিডব্যাক নিতে পারি, আচ্ছা এটা তো কার্যকরী হলো না, এইভাবে আমি পড়াতে চেষ্টা করেছি, আমি তো এটা ঠিক মতন পারি নাই বুঝাইতে, তুমি কিভাবে করো, তোমার আইডিয়াটা নেই। অথবা তুমি এই যে আমি ক্লাস নিলাম, নেওয়ার পরে যদি টাইম টু টাইম ফিডব্যাক নেই, আচ্ছা এটা বুঝেছো কিনা, এটা অমুক না, জিজ্ঞাসা করলাম, আস্কিং করলাম, তার মাধ্যমে শেয়ারিং হলো, হ্যাঁ তাহলে এই যে ফিডব্যাক নিতে হবে, ক্লায়েন্টের কাছে ফিডব্যাক নিতে হবে যে স্টুডেন্ট বুঝছে কিনা, হ্যাঁ যারা অন্য ক্লায়েন্ট আছে তাদের কাছে আমার ফিডব্যাক নিতে হবে, আমরা দেখবো সেগুলো কিভাবে ফিডব্যাক নেয়। এরপরে বলছে ক্লায়েন্টস নিডস এন্ড এক্সপেকটেশনস। ক্লায়েন্টের কি নিডস আছে, তার কি এক্সপেকটেশন আছে, সেটা আমাকে দেখতে হবে। এগুলো যদি দেখে আমি কাজ করি তাহলে এই ওয়ার্ক রিলেশনশিপ আর ওয়ার্ক ম্যানেজটা প্রপার হবে। বোঝা গেছে কথাটা? জি স্যার। হ্যাঁ, আমরা এখন প্রথম কথা আসি যে কোলাবরেট ওয়ার্ক প্ল্যান উইথ কলিগ। আমরা বলছি যে এইখানে বলছে the skills related to plan, prioritize and organize the works are mentioned below. তাহলে এইটা যদি কিভাবে রিলেটেড প্ল্যান, কোনটা প্রায়োরিটিজ দিবে, কিভাবে দিবে, সেগুলোর মধ্যে একটা প্রশ্ন আসে যে টাইম ম্যানেজমেন্ট স্কিল। তাহলে কিসের উপর স্কিল থাকলে এটা ভালো হবে, সেই ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট একটা ব্যাপার, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল একটা ব্যাপার, রিসোর্স অ্যালোকেশন স্কিলস থাকতে হবে, এবং রিসার্চ, তাহলে রিসার্চ স্কিলস নিয়ে কাজ করতে হবে। তাহলে এই চার ধরনের স্কিলের কথা এখানে বলেছে। এই স্কিলগুলোকে আমরা চিন্তা করতেছি। তার মধ্যে প্রথম যেটা টাইম ম্যানেজমেন্ট স্কিল, দিয়ে পরীক্ষা একটা প্রশ্ন প্রায়শই আসে
যে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে। টাইম ম্যানেজমেন্টের বিষয়টাকে কিন্তু এখানে সুন্দর করে বলা আছে যে এই যে পেজ নাম্বার 93-তে দেখো এখানে লেখা আছে টু মিট টাইম বেস রিকোয়ারমেন্টস এন্ড ডেডলাইনস। তাহলে আমাকে এই কাজগুলো সম্পন্ন করার জন্য আমি টাইম নির্ধারণ করবো, কোন সময় কতটুকু সময় কিভাবে পড়াবো সেইগুলো, এবং ডেডলাইন ফিক্সড করতে হবে। এখন টাইমলাইন আমি বললাম যে আমি 12টা মডিউল পড়াচ্ছি, 12টা ইউনিটকে পড়াচ্ছি, তাহলে 12টা ইউনিটকে আমি সমানভাবে সময় দিয়ে কাজ করছি না, এইখানে কম বেশি সময় দিচ্ছি। তাহলে টু আইডেন্টিফাই অ্যান্ড অ্যাডজাস্ট হাই অ্যান্ড লো প্রায়োরিটি, এই যে কোনটাকে বেশি গুরুত্ব দেব কোনটাকে কম গুরুত্ব দেব টাস্কের মধ্যে থেকে, সেটা আমাকে দেখতে হবে। তারপরে বলছে টু ইউজ টাইম ইফেক্টিভলি, দ্যাট ইজ প্রিভেন্ট irrelevant issues or distractions from internal and external interference। তাহলে ইন্টারফারেন্স হচ্ছে বাইরের যে বিষয়টা আসছে, আমি এর মধ্যে কি করব যে আমাকে টাইমটাকে প্রপারলি ইউজ করার জন্য আননেসেসারি কথাগুলোকে আমি অ্যাভয়েড করব, তাকে আমি এখানে অ্যালাউ করব না, এবং বাইরের যদি কোনো ইন্টারফারেন্স থাকে সেটাকেও আমাকে অমিট করতে হবে। টু অ্যালোকেট অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্টস অফ টাইম টু কমপ্লিট ওন ওয়ার্ক, প্রত্যেকটা কাজের জন্য নির্দিষ্ট সময় দিতে হবে, যতটুকু সময় সেখানে দেওয়া উচিত সেটুকু যদি অ্যালোকেট না হয় তাহলে কিন্তু এই কাজটা কমপ্লিট করা যাবে না। টু কমপ্লিট টাস্ক অ্যাসাইন টু ইউ উইদিন এগ্রিড টাইমলাইন, এবং ওই যে টাইমটা নির্ধারণ করে দেওয়া আছে আমি যেটাকে বুঝি যে এইটুকুর মধ্যে আমার সম্পন্ন করা যাবে, আমাকে ওই সময়ের মধ্যে সেই কাজটুকু সম্পন্ন করতে হবে। দ্যাট ইজ দ্য টাইম ম্যানেজমেন্ট। এই 5টা পয়েন্ট, এটা কিন্তু ঠিক আছে স্যার। এলোকেটটা একটু বুঝালে। আচ্ছা আচ্ছা, এখানে যেটা আমরা বলছি অ্যালোকেট করা, সময় বরাদ্দ করা, মানে টু অ্যালোকেট অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ টাইম টু কমপ্লিট ওন ওয়ার্ক। আমি যেমন একটা জব করব, আমাকে ওই জবটা করতে যতটুকু সময় অ্যাকচুয়ালি প্রয়োজন আমি যদি সেটুকু সময় না দেই, অ্যালোকেট না করি, তাহলে হবে না। আমি গত দিনে পরীক্ষা নিয়েছি, 5 মিনিট সময় দিয়েছি 5টা প্রশ্নের জন্য। আবার যদি এই প্রশ্নটা 10টা হয় তাহলে 5 মিনিট সময় অ্যালোকেট করলে কিন্তু হবে না। যদি এই প্রশ্নটা যদি এইরকম মাল্টিপল চয়েস না হয়ে শর্ট টাইপ প্রশ্ন হয় তাহলে আবার 5 মিনিট সময় অ্যালোকেট করা যাবে না। ঠিক আছে, তাহলে এটা পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে আমি বললাম। আবার সিমিলারলি পড়ানোর ক্ষেত্রে ওই অ্যালোকেট করা, সময় বরাদ্দ করা, ঠিক আছে, অ্যালোকেট করা মানে বরাদ্দ করা। হ্যাঁ, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ টাইমকে আমাকে বরাদ্দ করতে হবে ওই কাজটাকে সম্পন্ন করার জন্য। ক্লিয়ার হচ্ছে কথাটা? ফাতেমা, বোঝা গেছে কথা? জি স্যার। আচ্ছা, তারপরের পয়েন্টটা রয়েছে প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল টু ম্যানেজ মাল্টিপল টাস্ক এন্ড রিসোর্সেস সাইমালটেনিয়াসলি। আমাকে সুন্দরভাবে কাজ করার জন্য একই সঙ্গে একাধিক কাজ করা লাগতে পারে। সেই একাধিক কাজ যদি আমি না করতে সক্ষম হই, হ্যাঁ, তাহলে কিন্তু আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে পারবো না প্রপারলি। হ্যাঁ, সেই কথাটা এখানে বলেছে। তারপরের কথাটা আসছে কি, রিসোর্স অ্যালোকেশন স্কিলস। তাহলে রিসোর্স অ্যালোকেশন মানে স্কিলটা করতে গেলে টু ডিটারমাইন প্রজেক্ট রিকোয়ারমেন্টস বাই breaking them down into tasks and identifying the equipment, materials and people needed। বলা হচ্ছে যে আমি যে কাজটা সম্পন্ন করতে যাব সেই কাজটাকে আমাকে কতগুলো ছোট ছোট টাস্কে ভাগ করে নিতে হবে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি একাধিকজন, আমার কলেজে হয়তো মাল্টিমিডিয়া প্রজেক্টর হয়তো আছে 3টা, তাহলে 3জন ক্লাসে 3টা মাল্টিপল দিতে পারবো এট এ টাইম, এর থেকে হয়তো বেশি দিতে পারবো না। এখন কি করতে হবে, আমার কিন্তু কার কোন সময় দরকার সে আগের থেকে হিসাব নিয়ে কাকে আগে দিলে হবে, কে পরে নিলে হবে, এরকম ভাগ করে আমি কিন্তু এই রিসোর্স গুলো শেয়ার করতে পারি। হ্যাঁ, তাহলে সুন্দরভাবে কাজ করা হবে, এবং ছোট ছোট টাস্কে এটা ভাগ করে আমাকে কাজগুলো সম্পন্ন করতে হবে। সেভাবে রিসোর্স, আমার যত ধরনের রিসোর্স আছে, ম্যাটেরিয়াল, সেইগুলো যাতে আমার সমন্বয় করে আমার কাজ করা হয়। আননেসারি, আমার তো একটা লিমিটেশন আছে। হ্যাঁ, একটা প্রতিষ্ঠানে অনেক বেশি জিনিস ফেলে রাখা যাবে না, কারণ তাকে তো আমার প্রপারলি ইউটিলাইজেশন আনতে হবে। সো আমাকে এইভাবে হিসাব করে আমার কাজ করতে হবে, রিসোর্স গুলো শেয়ার করতে হবে। রিসার্চ স্কিলস, রিসোর্সের যদি প্রয়োজন হয় আগে থেকে যদি জানা লাগে যে আমার আরেকটা এক্সট্রা লাগবে, তাহলে আমি অন্য কোনো জায়গায় হায়ার করেও নিয়ে আসতে পারি যদি আমার সেভাবে প্ল্যান করা থাকে। আর রিসার্চ স্কিল টু কালেক্ট
analyze and organize information to inform the subsequent work, practice and processes. তাহলে পর্যায়ক্রমিকভাবে যে কাজের প্র্যাকটিসগুলো করার যে প্রশ্ন সেটাকে আমরা সেইভাবে আমরা নিব এবং সেভাবে অ্যানালাইজ করব, সেভাবে আমরা কালেক্ট করব আমার রিসার্চ মানে স্কিল থেকে আমি যে পরিমাণের লোক আছে, হ্যাঁ, সেই ধরনের লোক দিয়ে আমাকে কাজগুলো শেয়ার করে নিতে হবে। ঠিক আছে, এইটা হলো আমাদের মোটামুটি 4টা পয়েন্ট বলেছে, যে স্কিল 4 ধরনের স্কিলের কথা বলছে সেটা নিয়ে কথা বললাম। এরপরে যে ইনফরমেশন এন্ড আইডিয়া শেয়ারিং, এটা অবশ্যই ইনফরমেশনের কথা এখানে যেমন আগের যে কথার মধ্যে আমাকে এখানে আছে যে বিতে আছে ইনফরমেশন এন্ড আইডিয়া শেয়ারিং। তার মানে এটা কলিগদের মধ্যে ইনফরমেশন শেয়ার করার প্রয়োজন আছে, আইডিয়া শেয়ার করার, এবং এটা একটা টিম ওয়ার্ক, এবং টিম ওয়ার্কের মাধ্যমে কিন্তু কাজগুলো করা প্রয়োজন। যদি ভালো টিম থাকে, টিমের মধ্যে যদি সমন্বয় ভালো হয়ে থাকে, তারা যদি তাদের এই ইনফরমেশন গুলো শেয়ার করে, আইডিয়া গুলো শেয়ার করে, তাহলে একটা ভালো কাজ আমরা পেতে পারি, করতে পারি। আমাদের পরবর্তী ব্যাপারটা হলো ফিডব্যাক ফ্রম ক্লায়েন্টস এন্ড কলিগ। এই যে ক্লায়েন্ট এবং কলিগের মধ্যে কিভাবে ফিডব্যাক আমরা নিব, এখানে বলছে কলিগ ফ্রম উইদিন দ্য ট্রেনিং এন্ড অর অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন। আমরা যে অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন আছে সেখানে যারা কাজ করব, যে ট্রেনিং প্রতিষ্ঠান বা অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন আছে সেখানে যারা যারা কাজ করে, সেই কলিগের কাছ থেকে ফিডব্যাক নিতে হবে যে কোনো সমস্যা আছে কিনা। অর্থাৎ ট্রেনিং করছে, সে ট্রেনিং এ বলতে পারবে যে এই ট্রেনিং চালানোর ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা, অথবা অ্যাসেসমেন্ট চালাতে যে দেখলো যে এই মেশিন ভালো নাই, তাহলে সেইখানে কিন্তু আগে থেকে আমাদের ফিডব্যাক নিতে হবে। সেইখানে ফিডব্যাক পাইলে আমি কিন্তু প্রপারলি কাজ করতে পারবো। কলিগ ফ্রম আদার ট্রেনিং এন্ড অর অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন, তাহলে আমি যে ট্রেনিং করাইতেছি, আমি যে অ্যাসেসমেন্ট করাইতেছি, সেইখানে যারা কলিগ আছে শুধু তারা না, অন্য কোনো ট্রেনিং চলতেছে তার কাছ থেকেও আমার ফিডব্যাক নিতে হতে পারে যে তারা কত ভালো ক্লাস নিচ্ছে, তারা অন্য কোনো নটরডেমে কেমন ভাবে ক্লাস নেয়, ঢাকা কলেজে কেমন করে ক্লাস নেয়, অথবা অন্য কোনো ট্রেনিং সেন্টার আরো বেটার ভাবে করে কিনা। সেই সব কলিগ তারা আমার বন্ধু বান্ধব, তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে। অনেকে আছে না আমাদের এই জায়গার টিচার, আরো 5টা টিচারের সঙ্গে তার কমিউনিকেশন আছে, তার মাধ্যমে আমরা সেই জায়গার ইনফরমেশন গুলো পেয়ে থাকি। তো এটা একটা তাদের কাছে ফিডব্যাক হতে পারে। ক্লায়েন্টস ফ্রম এন্টারপ্রাইজ এন্ড ইন্ডাস্ট্রি সেক্টর। ক্লায়েন্ট এখানে বলছে যে ইন্ডাস্ট্রি বা এন্টারপ্রাইজ যেটা, এই সেক্টরের যারা আছে তারাও কিন্তু আমাদের ক্লায়েন্টস, তাদের কাছে আমরা ফিডব্যাক নিতে পারি। বিভিন্ন ভাবে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে ওখানে মধ্যে আটকা পড়ে গেছে নাকি? আচ্ছা আচ্ছা, মাইক্রোফোনটা একটু মিউট করতে হবে। আচ্ছা, ক্লায়েন্টস আমরা কিন্তু ওই যে আমাদের মনে আছে সিএস এর একটা চ্যাপ্টারে আমরা দেখেছিলাম রেঞ্জের মধ্যে ক্লায়েন্টস কারা কারা, মনে আছে টিবেটের ক্লায়েন্টস কারা কারা? ঠিক যারাই হোক, আমরা আরেকবার দেখবো। ক্লায়েন্টস এর কাছে আমার ফিডব্যাক নিতে হবে। সেই ইন্ডাস্ট্রি সেক্টরে একটা ক্লায়েন্টস, এন্টারপ্রাইজ একটা স্লাইড, কারণ ইন্ডাস্ট্রি থেকেও কিন্তু আমার এখানে লোক পাঠাতে পারে ট্রেনিং এর জন্য। তাহলে এই ইনস্টিটিউটের ক্ষেত্রে কিন্তু ওই ইন্ডাস্ট্রি সেক্টরটাও কিন্তু আমার একটা ক্লায়েন্টস। তাহলে তাদের কাছে আমার ফিডব্যাক নিতে হতে পারে যে আমার ক্লাসের এনভায়রনমেন্ট কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা। তারা হয়তো আমাকে এখানে ম্যান পাঠাইছিল ট্রেনিং এর জন্য, সুতরাং আমার এই জায়গাটা পারফেক্ট আছে কিনা সেটা দেখার জন্য। আমরা ক্লায়েন্টস ফ্রম গভর্নমেন্ট and government department and other organization, অন্যান্য অর্গানাইজেশনের যারা আমার ক্লায়েন্ট, তাদের কাছে আমার ফিডব্যাক নেওয়ার প্রয়োজন হতে পারে। ইন্ডিভিজুয়াল লার্নার্স, এমপ্লয়িজ, অ্যাপ্রেন্টিসেস এন্ড ট্রেনিজ, তারাও কিন্তু আমার সরাসরি তাদের স্টুডেন্টের কাছে আমি ফিডব্যাক নিতে পারি। আমার যারা এমপ্লয়ি আছে তার কাছে ফিডব্যাক নিতে পারি যে কিভাবে এলে আরো ভালো ক্লাস হয়, ইফেক্টিভ ক্লাস হয়, হ্যাঁ, সেই ফিডব্যাক নিতে পারি। ক্যান্ডিডেট ফর অ্যাসেসমেন্টের জন্য বাইরে থেকে অনেক আমার ক্যান্ডিডেট আসে, তাদের কাছেও আমরা ফিডব্যাক নিতে পারি প্রপার সাপোর্ট পাওয়ার জন্য। আমরা এখানে একটু দেখি ডেভেলপিং প্রসেস to evaluate and improve client satisfaction.
এটা দাগানোর দরকার নাই। ডেভেলপিং প্রসেস টু ইভ্যালুয়েট অ্যান্ড ইমপ্রুভ ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। মান্নান সাহেব কি কিছু একটা বলতে চাচ্ছেন, বলেন। লিখে বলার দরকার নেই, আপনি মুখে বলেন। আচ্ছা, ডেভেলপিং প্রসেস টু ইভ্যালুয়েট অ্যান্ড ইমপ্রুভ ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। সরি, আমি এই জায়গায় এখন আচ্ছা ঠিক আছে। এখন আমরা পরের যে পয়েন্ট আসছি, ক্লায়েন্টস নিডস অ্যান্ড এক্সপেকটেশন, লাস্টের যে পয়েন্টটা, না 4টা পয়েন্ট ছিল। তাহলে ক্লায়েন্টস এর কি কি নিডস আছে সেটা এবং তাদের কি এক্সপেকটেশন। এখানে দেখেন, এনশিওরিং নিডস অ্যান্ড এক্সপেকটেশন অফ ক্লায়েন্টস এর কি নিডস আছে, এক্সপেকটেশন, সেটা যে তার যে এক্সপেকটেশন, তারা যা আশা করছে আমাদের কাছে, এটাকে এনশিওর করা দরকার। যদি আমরা এটা এনশিওর করতে পারি তাহলে ইফেক্টিভ ওয়ার্ক হবে, ইফেক্টিভ ক্লাস নেওয়া হবে। ডেভেলপিং ইফেক্টিভ কমিউনিকেশন স্ট্র্যাটেজিস টু মেইনটেইন ক্লায়েন্ট রিলেশনশিপ। আমরা যদি আমার যারা এখানে ক্লায়েন্টস আছে, অর্থাৎ তাদের সঙ্গে যদি ভালো আমি কমিউনিকেশন রাখতে পারি, হোক সে একটু আগে যেটা আমরা বললাম আমার স্টুডেন্ট হতে পারে অন্য অর্গানাইজেশনের কেউ, তাদের সঙ্গে আমরা যদি ভালো কমিউনিকেশন রাখি তাহলে এই ডেভেলপমেন্টটা করতে পারি, তাহলে সেটা ইফেক্টিভ হবে। তাহলে ইফেক্টিভ কমিউনিকেশন বলতে আমরা সঙ্গে সঙ্গে, তাই সে আমার কাছে একটা জিনিস জানতে চাইলো, সঙ্গে সঙ্গে সেটার ব্যবস্থা নেওয়া, অথবা এটা সংশোধন করতে বললো, সঙ্গে সঙ্গে সেটা সংশোধন করা, ডিলে না করে এটা এইভাবে যদি করতে পারি, এই ধরনের কমিউনিকেশন, ইফেক্টিভ কমিউনিকেশন ডেভেলপ করি, সেই ক্ষেত্রেও আমাদের কাজটা ভালো হবে। সেইভাবে রিলেশন গড়ে উঠতে হবে, ভালো রিলেটিভ মানে ওয়ার্ক আমরা পাবো। তারপরে ডেভেলপিং প্রসেস টু ইভ্যালুয়েট অ্যান্ড ইমপ্রুভ ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। এই যে ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন, সেটা হলো সবচেয়ে বড় ব্যাপার প্রত্যেকটা কাজে। এই যে ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন নেওয়ার জন্য কি করে, যখন একটা জিনিস সাপ্লাই দেয়, দেখেন খেয়াল করেন, অনেক বাড়িতে পাঠিয়ে দেওয়ার পরে তার সঙ্গে একটা প্রশ্নপত্র দেয় যে আপনি কি স্যাটিসফাইড, আপনি এটা কি ভেরি, মানে আমার যে ইয়েটা ওয়ার্কটা, এটা কি গুড না ভেরি গুড, স্যাটিসফ্যাক্টরি অথবা নট স্যাটিসফ্যাক্টরি, এরকম কিন্তু ডেটা কালেকশন করে অনেক অর্গানাইজেশন। কেন? ওই যে ফিডব্যাক অনুযায়ী সে তার ইমপ্রুভমেন্টটা করে থাকে। সো এই যে 3টা পয়েন্ট আমরা দেখলাম। ক্লায়েন্টস অফ টিবেট অর্গানাইজেশন। তাহলে টিবেট অর্গানাইজেশনের ক্লায়েন্ট কারা কারা, এটা কত নাম্বার পেজ? আমরা কিন্তু 93, 94, 95 পেজে দেখেন ক্লায়েন্ট নিডস অ্যান্ড এক্সপেকটেশন। সেখানে কিন্তু কারা কারা ক্লায়েন্টস, একটু আগে যে কথাটা আসছে সেখানে বলা আছে ইন্ডিভিজুয়াল লার্নার্স, স্টুডেন্ট, অ্যাপ্রেন্টিসেস, ট্রেনিস, এরা কিন্তু সকলেই আমার ক্লায়েন্ট টিবেট অর্গানাইজেশনে। ক্যান্ডিডেটস ফর অ্যাসেসমেন্টের জন্য যারা এসে থাকে, পরীক্ষার জন্য যারা এসে থাকে। এন্টারপ্রাইজ অর ইন্ডাস্ট্রি, একটু আগে যেটা বলেছিলাম। আদার পার্টস অফ দ্য ট্রেনিং অ্যান্ড অর অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন, গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অর এজেন্সি, এরা সবাই আমার ক্লায়েন্টস। দেখেন এই যে পেজটা আমি 95 যেটা বললাম, এই ক্লায়েন্টস নিডস অ্যান্ড এক্সপেকটেশন, এই পুরা জিনিসটা এখানে দেখেন আরো কিছু আছে। ইট ইজ অলসো ইম্পর্টেন্ট টু নো what the needs and expectations of the clients of Tibet have a wide variety of needs and expectations, and this includes a focus on individual learners object such as new skill ইত্যাদি। এই অংশটুকু একটু নিজেরা আরেকটু স্টাডি করে দেখবেন, জাস্ট একটু অল্প একটু কথা রয়েছে, এটা নিজেরা পড়লে বুঝতে পারবেন। এটা মোটামুটি ছিল 1.4, অর্থাৎ যে বিষয়টা আমাকে রিলেশনশিপের যে বিষয়টা সেটা আসছে। এখানে আমি কয়েকটা প্রশ্নের কথা বলি। দেখেন 97 পেজে এই সেলফ চেক, এই 98 পেজে দেখেন সেলফ চেক এবং তার অ্যান্সার। এখান থেকে একটা প্রশ্ন আসেই সবসময়, এটা ইম্পর্টেন্ট। আপনি আলটিমেটলি 97 পেজের যে এই যে ইয়াটা প্রশ্ন এবং অ্যান্সার, এই প্রশ্ন এবং অ্যান্সার পড়লেই দেখবে যে একটা প্রশ্ন আপনি পাবেনই। এখানে প্রশ্নগুলো আছে কি, এ টিচার নিডস টু মেইনটেইন দ্য বিলো লিস্টেড ওয়ার্কপ্লেসেস ইস্যুস টু ওয়ার্ক ইফেক্টিভলি। যে কি কি ইস্যু, সেটা 1 নম্বরে বলেছে প্ল্যানিং, প্রায়োরিটাইজিং অ্যান্ড অর্গানাইজিং ইয়োর ওয়ার্ক।
তারপরে বলেছে ওয়ার্কিং কোলাবোরেটলি উইথ কলিগস, সিকিং ফিডব্যাক অন ওয়ার্ক ম্যানেজমেন্ট স্কিলস অ্যান্ড প্রফেশনালস, হ্যাঁ, অ্যাডপ্টিং ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ। আমরা আগের যে কথাগুলো নিয়ে বলেছি তার সঙ্গে ওই কথাটুকু ইনিশিয়ালি অ্যাড করেছে, প্রথম যে কথাগুলো বলেছে। কি পয়েন্ট অফ টাইম ম্যানেজমেন্ট স্কিলস অ্যাজ বিলো, ওই যেটা বললাম যে টাইম ম্যানেজমেন্ট কি হবে। তারপরে বলেছে যে টিচার ইন টিবেট ইনস্টিটিউট নিডস টু ডেমনস্ট্রেট এ ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ। ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ কিভাবে আপনি করবেন, সেখানে এনশিওর করবেন ক্লায়েন্টদের যে নিডস এবং এক্সপেকটেশনটা এটা আপনি এনশিওর করতে হবে। তারপরে বলছে ডেভেলপিং ইফেক্টিভ কমিউনিকেশন, কমিউনিকেশনটা ইফেক্টিভ করতে হবে। তারপরে বলছে ডেভেলপিং প্রসেস টু ইভ্যালুয়েট এন্ড ইমপ্রুভ স্যাটিসফিকেশন, ক্লায়েন্টের স্যাটিসফিকেশন লাগবে এবং ক্লায়েন্ট যে স্যাটিসফাইড কিনা সেটা ইভ্যালুয়েট করতে হবে বিভিন্ন ফর্মের মাধ্যমে। আমি এই ক্লাস শেষে একটা ফর্ম দিতে হবে, ফর্ম দিলে হয়তো বলবে যে কোন টিচার টাইমলি আসছে, কোন টিচার ক্লাস ঠিক মতন করেছে, কোন টিচার ক্লাসের ভিতরে সে বক্তব্যগুলো রেখেছে, আউটসাইড চলে যায় নাই, কার ক্লাসের বোঝানোর ক্যাপাসিটিটা ভালো। তাহলে এইসব ফিডব্যাক গুলো আমার নেওয়ার প্রয়োজন, নিলে তাহলে এই স্যাটিসফিকেশনটা আমাদের জানা যাবে এবং সেই অনুযায়ী আমাদের কাজ করা যাবে। ইন এ টিবেট ইনস্টিটিউট ক্লায়েন্ট ক্যান বি ইন্ডিভিজুয়াল লার্নার্স, কারা কারা ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টের নাম আমরা আগে জেনেছি। সো এই মোটামুটি ভাবে আমাদের 1.4 এর মধ্যে যে আলোচনা, সেই আলোচনা আমরা শেষ করলাম। আমরা আমাদের হাতে আর অল্প সময় আছে, 8:15, আমার 15 মিনিটের মধ্যে বাকি এই যেটা অ্যাসিস্ট লার্নার টু ডেভেলপ কম্পিটেন্সি অ্যাজ পার নিডস, মানে ক্লায়েন্টের নিডস অনুযায়ী আমাকে লার্নারকে ডেভেলপ করতে হবে এবং তাকে সাহায্য করতে হবে। তো এই জায়গায় দেখি এই 1.5 এর জন্য যে চ্যাপ্টারটা, সেখানে প্রথম কথা আছে যে জব প্রোফাইল কি। এটা অনেক জায়গায় কোনো প্রশ্ন আসবে, মানে জব প্রোফাইল কি এটা কিন্তু খুব ইজিলি বুঝতে পারি যে এখানে তার সংজ্ঞাটা দেয়া আছে। জব প্রোফাইল ইজ এ ডেসক্রিপশন অফ এ পার্টিকুলার ওয়ার্ক ফাংশন দ্যাট ইজ ইনক্লুডস দ্য এলিমেন্টস ডিমড নেসেসারি টু পারফর্ম দ্য পোস্ট ইফেক্টিভলি। ওই পোস্টে কাজের জন্য, ভালোভাবে কাজ করার জন্য যেসব এলিমেন্টস গুলো এখানে আছে সেটাকে আমরা বলছি সেই ওয়ার্কের ফাংশন, পার্টিকুলার সেই ওয়ার্ক ফাংশন গুলো বলছি। একজন মানুষ কাজ করে, তাহলে সে কি কাজ করে, কবে জবে জয়েন করলো, কি তার জব ডেসক্রিপশন, জব সে প্রপারলি করে কিনা, তার জব স্যাটিসফ্যাক্টরি কিনা, তার আরো ইমপ্রুভ করার মতন তার মানে ইচ্ছা আছে কিনা, সে ক্লায়েন্টদের সঙ্গে তার রিলেশনশিপটা কেমন, হ্যাঁ, প্রত্যেকটা ব্যাপার, তার কোয়ালিফিকেশন ইনহ্যান্স করার জন্য সে কাজ করেছে কিনা, তার কোয়ালিফিকেশন ইনহ্যান্স হয়েছে কিনা। On the other hand, education and training pathway refers to the specific courses, academic programs, and learning experience opportunities that individual student training can be completed, offered by any educational institution, community, or workplace-based organization that allow students or trainees to earn qualification credit and satisfy graduation requirements. Graduation requirements এর জন্য যা যা দরকার সেগুলো সে ফুলফিল করেছে কিনা বিষয়। তাহলে পোর্টফোলিওতে মূলত ব্যাপার আছে যেখানে সে কাজ করে তার সম্বন্ধে, তার ইতিবৃত্তান্ত, তার শিক্ষা সংক্রান্ত ব্যাপার, তার কাজ সংক্রান্ত ব্যাপার, ডিটেইলিংটা থাকে। অর্থাৎ আমাকে কখনো কখনো কোনো মানুষকে যদি যাচাই করতে হয়, এই পোর্টফোলিও দেখে কিন্তু আমি বলে দিতে পারি যে তার ক্যাপাসিটি কি, তার ওয়ার্কের এক্সপিরিয়েন্স কি, তার এডুকেশন কোয়ালিফিকেশন কি, ডিটেইল ওই পোর্টফোলিওর মধ্যে থাকে। সেই পোর্টফোলিওটা স্টাডি করে আমরা কিন্তু বুঝতে পারি। আর যদি কখনো সংজ্ঞা আসে, কখনো কখনো পোর্টফোলিও সম্বন্ধে জানতে চায় অথবা জব পোর্টফোলিওর সংজ্ঞাটা জানতে চায়, যদি জব পোর্টফোলিওর সংজ্ঞাটা জানতে চায় খালি এই 3 লাইন লিখে দিলেও চলবে। জব প্রোফাইল, জব প্রোফাইলের কথা আমি বলছি, জব প্রোফাইল পোর্টফোলিও না, ভুল বলছি, জব প্রোফাইল। আর পোর্টফোলিওতে যে সবকিছু থাকে আর জব প্রোফাইলের মধ্যে এই বিষয়টা থাকে। তাহলে জব প্রোফাইল আর জব পোর্টফোলিও দুটো আলাদা জিনিস। জব প্রোফাইল ইজ এ ডেসক্রিপশন অফ এ particular work function that is includes the elements deemed necessary to perform the post effectively. ওই পোস্টের কাজ কার্যকরীভাবে করতে সক্ষম হয় সেই সংক্রান্ত কাজের বর্ণনা। আমরা পরের যে পেজে চলে যাই, এরপরে কতগুলো
পেজ আছে যেগুলো আমাকে ছবি দেখে দেখে বুঝতে হবে। ওই যদি আমাদের যে ইউনিট অফ কম্পিটেন্সি আছে, যে মডিউলটা আছে, এটা খুললে আমরা পাবো। এখানে পেজ নাম্বার 102-তে একটা ছবি দেওয়া আছে। সেই ছবিতে দেখা আছে এডুকেশনাল অ্যান্ড ট্রেনিং পাথওয়ে ফর ট্রেনি লার্নার ইন বাংলাদেশ। বাংলাদেশে যে লেখাপড়া শেখানো হচ্ছে তার রেসপেক্টে আমাদের ট্রেনিং এর যে পাথওয়ে তার প্যারালাল এখানে দেখাইছে। এখানে দেখাইছে প্রিভক 1, প্রিভক 2, লেভেল 1, লেভেল 2 ইত্যাদি। এবং এটা কিন্তু আমরা আগেও আমরা যে এনটিবিকিউএফ এর যে ফর্মটা আমরা দেখেছিলাম সেই জায়গা থেকেও কিন্তু এখানে কিছুটা ম্যাচ করে। এবং সেখানে কিন্তু ওই যে কথাগুলো লিখেছে যে প্রিভক 1, প্রিভক 2 হলো কারা করবে, তারপরে যেটা লেভেল 1 সেটা হলো ক্লাস 8 ক্লাস যেটা সেটা হলো লেভেল 1 এর সঙ্গে সমন্বয়ে যুক্ত, তারা এটা করতে পারে। তারপরে 9 এর জন্য লেভেল 2, 10 এর জন্য লেভেল 3, এই যে এভাবে লিখেছে। তারপরে লিখেছে লেভেল 4, সেই লেভেল 4 হলো এইচএসসি ফার্স্ট ইয়ার যেটা সেইটা, এইচএসসি ভক, এইচএসসি বিএম, আলিম এবং আলিম ফার্স্ট ইয়ার, এরা সবাই কিন্তু লেভেল 4 করতে পারবে। এট দ্য সেম টাইম লেভেল 5 সেটার ক্ষেত্রে আমাদের এইচএসসি সেকেন্ড সেমিস্টারের কথা বলা হচ্ছে, এরাও কিন্তু এরাও 4 বছরের মধ্যে লেভেল 4, 5, 6 সে করে ফেলতে পারে, তাদেরও সেই সুযোগটা প্যারালালি রয়েছে। এরপরে যেটা রয়েছে যে ব্যাচেলর ডিগ্রি সেটা হলো লেভেল 7, তারপরে বলছে মাস্টার ডিগ্রি লেভেল 8, তারপরে 9, 10 লিখছে ডক্টরেট ডিগ্রি, ডক্টরাল ডিগ্রি। এই যে 6 পর্যন্ত আমরা অ্যাসাইন করেছি, 7, 8, 9, 10 এখনো এটা এখনো এটা আসে নাই, আমাদের যে ফ্রেমওয়ার্ক সেটার মধ্যে আসে নাই। এটা হলো ব্যাপার, এটা দেখলেই আমরা বুঝতে পারবো। এটা জাস্ট কনসেপশন নেওয়ার জন্য, আর কিছুই না। 103 নম্বর পেজ মানে পরের পেজটা বলেছে এনটিবিকিউএফ পাথওয়ে উইথ এডুকেশনাল সিস্টেম। এডুকেশনাল সিস্টেমের সঙ্গে দেখানো হয়েছে ইয়ার 1 to ইয়ার 8 প্রাইমারি এডুকেশন। তাহলে প্রাইমারি এডুকেশনের পরে যেখানে আমরা এখানে দেখেছি যে এসএসসি ভক সেটা 8 পাস করার পরের বিষয়টা আসছে, সেটা এনটিবিকিউএফ লেভেল 1 এর কথা আসছে। তারপরে আগের কথাটা এনটিবিকিউএফ 2 আসছে, তারপরে এনটিবিকিউএফ 3 আসছে, তারপরে এনটিবিকিউএফ 4, 5 ইত্যাদি, এবং ডিপ্লোমা ক্ষেত্রে এনটিবিকিউএফ 6। এই যে একই জিনিসটা এখানে আবার দেখাচ্ছে যে ক্লাস 1 ক্লাস থেকে 8 ক্লাস পর্যন্ত প্রাইমারি এডুকেশন, প্রাইমারি এডুকেশনটাকে শেষ করেই তারপরে আমরা 8-এ যখন ঢুকছি সেকেন্ডারি এডুকেশন, সেখান থেকেই লেভেল 1, 2 করতে পারবো। সেটা আমাদের পাথওয়েটা দেখাইছে যে লেভেল 1, লেভেল 2 কিভাবে যাবে। আমরা পরবর্তী অংশে দেখাচ্ছে ফিগারে এন্ট্রি রিকোয়ারমেন্ট ফর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। এখানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সাধারণত এসএসসি পাস করে এই 4 বছরের কোর্সে হয়ে থাকে। এর বাইরেও আছে এখন নতুন যেটা করেছে যে কেউ যদি এইচএসসি সায়েন্স স্টুডেন্ট হয় এবং ম্যাথমেটিক্স তার ইলেকটিভ ম্যাথমেটিক্স যদি থাকে, সে সরাসরি 3য় পর্বে ভর্তি হতে পারবে। তার ক্ষেত্রে এই ডিপ্লোমা কোর্সটা হলো 3 বছরের। কেউ যদি এইচএসসি ভোকেশনাল পাস করে থাকে তাহলে তার ক্ষেত্রে হলো 2.5 ইয়ার্স, দ্যাট ইজ আমরা বলছি যে সে 4th সেমিস্টারে যে ভর্তি হতে পারবে। কিন্তু এনিহাউ টোটাল এই ইয়ারিং যদি ধরি তাহলে 14 অর মোর দ্যান 14 ইয়ার্স এই স্কুলিং আমাদের হচ্ছে এই ডিপ্লোমার রিকোয়ারমেন্টের জন্য। এটাও জাস্ট একটা কনসেপশন নেওয়ার জন্য। এখানে লাস্ট যে স্লাইডটা আছে টিচার্স রোল অ্যান্ড রিকোয়ারমেন্টস, আমরা প্রত্যেকেই তার নিজের টিচারের সম্বন্ধে সচেতন যে তার কি কাজ। তবুও সেখানে এনে বলেছে যে নো অ্যাবাউট দ্য লার্নার সম্বন্ধে জানা হলো টিচারের মূল দায়িত্ব, ইনক্লুডিং হোয়াই দে আর ডুইং দ্য ট্রেনিং অ্যান্ড অর অ্যাসেসমেন্ট। কেন সে ট্রেনিং করতে চাচ্ছে, কেন সে অ্যাসেসমেন্ট করতে চাচ্ছে, সেই সম্বন্ধে লার্নারের সম্বন্ধে জানাটা টিচারের দায়িত্ব। হেল্প লার্নার্স টু হেল্প দেয়ার লার্নিং, তার লার্নিং এ সহযোগিতা করাটা তাদের টিচারের একটা রোল। ডিসক্রাইব কোয়ালিফিকেশন পাথওয়ে, এবং তাকে বর্ণনা করতে হবে যে এই যে একটু আগে যেটা বললাম যে লেভেল 1 করলে কি হবে, লেভেল 2 করলে কি হবে, লেভেল 3 করলে কি হবে, কোনটার পরে কোনটা করে সে চাকরির ক্ষেত্রে কি সুবিধা পাবে, এই বর্ণনাগুলো টিচারকে দিতে হবে। এটা টিচারের রোল এবং একটা রোল। টেক দ্য ইনিশিয়েটিভ টু গ্রাজুয়েট
টু জেনারেট অ্যান্ড এনকারেজ কমিউনিকেশন, তার মধ্যে কমিউনিকেশন বিল্ড আপ করার জন্য হ্যাঁ ব্যবস্থাগুলো নেবে টিচাররা, কিভাবে আমাদের লার্নারের সঙ্গে কমিউনিকেশনটা আরো ভালো হয় সেই ব্যবস্থা গ্রহণ করা তার একটা দায়িত্ব। অ্যাডভাইস লার্নার্স ফর ভেরিয়াস পারপাস, বিভিন্ন পারপাসে আমাদের অ্যাডভাইস করার প্রয়োজন হতে পারে, সেটা স্টুডেন্টকে অ্যাডভাইস করবে। হ্যাঁ, তার অ্যাবিলিটি অফ অ্যাসাইন্ড টিচার ক্ষেত্রে কি কন্ট্যাক্ট, কিভাবে কন্ট্যাক্ট করবে, ইনক্লুডিং এনি লিমিটস। হ্যাঁ, তার মানে একটা স্টুডেন্টকে আমরা বলতে পারি তোমার যখন খুশি তুমি আমাকে ফোন করো, ফোনে আমার সঙ্গে যোগাযোগ করো এই ব্যাপারে, তবে আমি এই যে টাইমটা খাই অথবা আমি এই সময় অন্য জায়গায় কাজে এনগেজ আছে এই টাইমটা মেনশন করে দিলাম, এই টাইমে তুমি করো না, আমি এতটা টাইম এতটা পর্যন্ত ফ্রি আছে, তুমি এই টাইমে আমাকে ফোন করতে পারো অথবা ইমেইল করতে পারো ইত্যাদি। এই ব্যাপারে তোমাকে কোনো কিছু জানার ব্যাপারে সেই এই ধরনের কাজ হতে পারে, ফোনে হতে পারে কথা অথবা ফেস টু ফেস হতে পারে। হেল্প লার্নার্স টু মনিটর দেয়ার লার্নিং প্রোগ্রেস, সে কি কতটুকু তার লার্নিং ঘটলো সেটা টাইম টু টাইম বিভিন্ন রকম অ্যাসেসমেন্ট নিয়ে তাকে মনিটরিং করতে হবে তার প্রোগ্রেস সম্পর্কে। লিঙ্ক দ্য লার্নিং আউটপুট টু লার্নার্স এক্সপিরিয়েন্স, হ্যাঁ তার লার্নারের যে এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে সেটাকে লার্নিং, যেটা সে তার লার্নিং ঘটছে সত্যি সত্যি সেটা লার্নিং এক্সপিরিয়েন্সের মধ্যে নিয়ে লিঙ্ক করাতে পারে। গিভ ইফেক্টিভ ফিডব্যাক এবং মোটিভেট ফর লাইফ লং লার্নিং। তারপরে বলেছে এনকারেজ লার্নার্স টু লার্ন ফ্রম ইচ আদার, একে অন্যের কাছ থেকে শিখতে পারো। হ্যাঁ, আমার বন্ধুটা এলো, আমার সবচেয়ে বেশি তার কাছ থেকে আমরা শিখতে পারি, সে আমার প্রবলেমের কাছাকাছি, এই জন্যই মানে পেয়ার এডুকেশনের কথা বলে থাকে। হ্যাঁ, আমরা এই পর্যন্ত মোটামুটি শেষ করলাম। আরো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমরা একটু দেখতে চাই, আর তার আগে আমি দেখি প্রশ্ন করবো এবং আগামী ক্লাসে নেক্সট ক্লাসে যেটা আমরা পড়াবো সেটা হলো প্রমোট ইনক্লুসিভ লার্নিং ইন এ সিবিটি অ্যান্ড এ এনভায়রনমেন্ট। হ্যাঁ, তার মানে হ্যাঁ ইউনিট যেটা হ্যাঁ ইউনিট 2 থেকে হবে, এবং সেখানে বলেছে, এখানেও বলছে যে ইনক্লুসিভ লার্নিং কি, বিষয়টা কি এবং সিবিটি এনভায়রনমেন্টে এটা কিভাবে অ্যাপ্লাই করবো। তাহলে দুটো জিনিস আসছে, ইনক্লুসিভ লার্নিংটা কি আর সিবিটি এনভায়রনমেন্টটা কি, এই দুটো বিষয় থেকে এখানে আসবে। এই লার্নিং আউটকাম ওই ইউনিট অফ কম্পিটেন্সিতে সেখানেও আমাদের 5টা লার্নিং আউটকাম আছে। একটা হলো প্র্যাকটিস ইনক্লুসিভিটি, ডেভেলপ অ্যান্ড ইমপ্লিমেন্ট ওয়ার্ক স্ট্র্যাটেজি টু সাপোর্ট ইনক্লুসিভিটি, প্রমোট অ্যান্ড রেসপন্ড টু ডেলিভারি, প্রমোট কালচার of inclusive learning, monitor and improvement work practice। তাহলে এই বিষয়গুলোর উপর নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী কালকে ক্লাস করব। ব্যাক করে যাই যে আমাদের একটু ফিডব্যাক নেওয়া দরকার। তার মাইক্রোফোন থেকে স্যার একটা কথা বলি আর কি। হ্যাঁ স্যার, সেটা হলো কি যে আমাদের কি উইকলি হলিডে থাকবে না? সারাদিনই তো হলিডে। না না, আমি তা বলছি না, মানে একটা দিন যে মানে আমাদের হয়তো সেকেন্ড হাফে বা মানে ফ্রাইডে বা মানে একটা ইয়ে থাকে আর কি, সবারই একটা মানে পারিবারিক বা সামাজিক বা বিভিন্ন অনুষ্ঠান থাকে, মানে আমরা কি কোনো হলিডে কি এনজয় করতে পারবো কিনা, তা মানে না হলে প্রোগ্রামটা ওইভাবে সেট করতে হবে আর কি। এই ধরনের কোনো অ্যারেঞ্জমেন্ট আছে কি? না, এখানে একটা সুবিধা তো অনলাইনের ব্যাপার, আমি যে কোনো জায়গায় যাই ইচ্ছে করলে আমার মোবাইলটা থেকে আমি কমিউনিকেট করতে পারি। 1 2 নাম্বার হচ্ছে যে লেকচারটা আমার এই যে এখন হয়ে গেল, এই লেকচারটা কিন্তু রেকর্ড হয়ে গেছে এবং ভিডিওটা আমি আপ করে দিব, ফলে খুব যদি সমস্যা হয়ে থাকে সে তখন ওই ভিডিওটা হ্যাঁ থেকে সে করতে পারবে। তারপর আমরা একটু দেখি কয়েকটা 1 সপ্তাহ গেলে আমরা বুঝতে পারবো আমার প্রোগ্রেসটা কত দূর, কারণ আমরা একটা টার্গেট নিয়েছি। মানে সমস্যা যেটা হয়েছে কি, আমাদেরকে ঈদের আগে যদি শেষ করতে চাই, মানে এই ছুটিগুলো আমরা তাড়াতাড়ি কভার করে ছুটিগুলো পরে নিয়ে যাচ্ছি, যাতে ঈদের আগে যদি শেষ করতে পারি ঈদটা সবাই একটু এনজয় করতে পারবে ভালোভাবে। সেই জন্য ওই ডিজাইন করতে যে আমাদেরকে এই পথে হাঁটতে হয়েছে। যেহেতু ভাবলাম যে মাত্র 1.5 ঘন্টার ক্লাস, তো 1.5 ঘন্টার ক্লাসে একটু না হয় যে কোনো জায়গা থেকে, যেহেতু অনলাইনে ক্লাস তো ফিজিক্যালি আসতে হচ্ছে না, সুতরাং যে প্রান্তেই থাকুক না কেন সেই প্রান্ত থেকে কিছুটা হলেও সংযুক্ত হয়ে কাজ করতে পারে। যেমন ফকির আব্দুল মান্নান এখন কিন্তু ডাক্তারের কাছে গেছে, আমাকে সে জানাইছে,
আমি বলেছি যে ঠিক আছে আপনি ডাক্তারের চেম্বারে যাওয়ার আগে যতটুকু বাইরে বসে আছেন, এই বাইরে বসে থাকলে সেখান থেকে মোবাইল থেকে একটু যোগাযোগ করে যতটুকু পারেন টাচে থাকেন। তো আমরা এরকম ভাবে সবাইকে একটু কষ্ট করতে পারলে ভালো হয়। আমরা মানে বিকল্প রেখেছি যে এই রেকর্ডটা শুনে সে কাজ করতে পারে। হ্যাঁ কি বলছেন, কথা শোনা যাচ্ছে না? আমার মনে হয় নেটওয়ার্ক প্রবলেম কিছু কিছু ঠিক আছে স্যার, নেটওয়ার্ক সমস্যার কারণে স্যার কোথাও কথাটা কেটে যাচ্ছে স্যার। ঠিক আছে। বিপ্লব কোথায়, কোন এরিয়ায়? বিপ্লব কোন এরিয়ায়? বিপ্লব ক্লাস করছেন কোন এরিয়া থেকে? আর উনি গাজীপুর থেকে স্যার। ও ওই জন্য গাজীপুর তো একটু ডিস্টেন্সে, হয়তো ওয়েদারের কোনো কারণের জন্য আপনার মাইক্রোফোনের সমস্যা হচ্ছে, কিন্তু অন্য যারা আছে তারা মোটামুটি ভাবে সবাই শুনতে পাচ্ছে, তাদের জন্য সমস্যা মনে হয় হচ্ছে না। হ্যাঁ, তবে আমার এই রেকর্ডটা কালকে একটু আলাদাভাবে আপনি দেখে নেবেন। প্রত্যেকটা ভিডিও দেওয়া হয়, ভিডিও কি পান? কি ভিডিও পান? স্যার আমরা লিংক পাই স্যার প্রত্যেক দিনে ইউটিউবে যে ইউটিউবে যদি লিংক পাওয়া যায় তাহলে সেটা দেখে আর একটু ক্লিয়ার করে নিতে হবে, এবং তারপরে যার কোনো সমস্যা থাকে পরে নেক্সট ডেতে তখন বলতে হবে। আমি তো প্রতিদিনই চেষ্টা করি গত দিনের ক্লাস নিয়ে একটু আলোচনা করে তারপরে নতুন ক্লাসে আমি লেকচারগুলো দিয়ে থাকি, লেসনটা দিয়ে থাকি। ঠিক আছে? জি জি। আজকের ক্লাসে কারো কোনো বক্তব্য আছে? দুটো পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করেছি, তাই না? তাই তো, প্রোফাইল এবং পোর্টফোলিও এই দুটো না আমরা শুধুমাত্র প্রোফাইল নিয়ে কথা বলেছি, পোর্টফোলিও নিয়ে কথা বলি নাই। পোর্টফোলিও নিয়ে পরে কথা বলবো, প্রোফাইল হবে কথাটা। ঠিক আছে কি? জি জি। আচ্ছা, আর কোনো কথা? না স্যার, ক্লিয়ার সব? আজকের কথা কি ক্লিয়ার? মানে স্যার আজকের কথার মতো দেখি কিন্তু পরীক্ষার প্রশ্ন অবশ্যই আসবে। যে কথাটা আমি মেনশন করেছি যে এই যে 1.4 এর যে পেজগুলো আছে এখানে কিন্তু এই যে 93, 94, 95 পেজ, এই 1, 2, 3, 4টা পেজ একটু ভালো করে বাসায় পড়তে হবে, এবং তার সঙ্গে এই যে প্রশ্নের উত্তর দেওয়া আছে এটা। ঠিক আছে? এর থেকে একটা প্রশ্ন অবশ্যই পাওয়া যাবে ইনশাআল্লাহ। আর এরপরের যে অংশটুকু রয়েছে এইখান থেকে প্রোফাইলের সংজ্ঞাটা একটা ব্যাপার, এটা দেখতে পারে, আর টিচারের কাজ কি, এই দুটার বাইরে লাগবে না। তাহলে খুব সোজা। হ্যাঁ, 4 আর 2 6টা বিষয়ের ব্যাপার আমরা জেনেছি। গত ক্লাসে আমরা 6টা বিষয় নিয়ে কিন্তু দেখেছি। সুতরাং বই যত বড়ই হোক না কেন, পড়ার ক্ষেত্রে কিন্তু আমরা অনেক কমায় ফেলতে পারবো পেজ, এবং প্রেসক্রাইব জাস্ট এমনি স্টাডি একবার একটু, যেমন এই যে পিকচারটা, এটা দেখার পরে কিন্তু আর কিছু লাগে না যে আমাকে লেভেল 1, 2, 3, 4 আমরা তো বুঝলামই, লেভেল 10 পর্যন্ত বলেছে, কিন্তু 6 পর্যন্ত আমাদের ডেভেলপড হচ্ছে। প্রিভক কারে করে, প্রিভক 1, প্রিভক 2 কে করে জানি, আর লেভেল 1, লেভেল 2 এরা কারা করে ওখানে একবার একটু দেখে নিচ্ছি, যে ক্লাস 8 থেকে আরম্ভ করেছে, 8, 9, 10, তারপরে বলছে 11, 12টা। এটা আপনি জাস্ট নিজস্ব কনসেপশন, একান্তই কোনো সময় যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে আমরা সেটা কম্পেয়ার করার ক্ষেত্রে কম্পেয়ার করতে পারি, নিজের একটু ধারণা ক্লিয়ার হবে। ঠিক আছে কি? জি জি। যদি সব ঠিক থাকে তাহলে আমরা আজকের মতন শেষ করতে চাই ইনশাআল্লাহ। সবাই ভালো থাকি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।